Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের ফ্রাইডে স্পেশাল এপিসোডের সাথে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় লিসেনার্স, আজকের ফ্রাইডে স্পেশাল এপিসোডে আমরা দুটি ঘটনা উপস্থাপন করতে চাই। আপনারা অনেকেই মর্গের ঘটনা শুনতে চান। মর্গের ঘটনা কিন্তু সবসময় পাওয়া যায় না। সাধারণত আমরা মর্গ রিলেটেড ঘটনাগুলো আমাদের প্রিয় ডাক্তার ভাইদের কাছ থেকে পেয়ে থাকি এবং ডাক্তার ভাইদের কাছ থেকে পাওয়া ঘটনার পরিমাণও খুব কম হয়। তবে এবারে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই মর্গ রিলেটেড একটি ঘটনা। আর এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন উনি ওনার কর্মস্থল, ওনার নাম বিস্তারিত আমাদেরকে জানিয়েছেন। ওনার ভিজিটিং কার্ডটাও আমাদেরকে ইমেল করে পাঠিয়েছিলেন, কিন্তু সঙ্গত কারণে ওনার নাম এবং কর্মস্থল আমরা বলতে পারছি না। তবে এতটুকু বলছি, রংপুর বিভাগের একটি জেলার সরকারি হসপিটালে উনি বর্তমানে মেডিকেল অফিসার হিসাবে কর্মরত রয়েছেন। তো যেহেতু ওনার এই পদবি এবং ওনার কর্মস্থল যেটাই আমরা বলি না কেন সেটা খুব স্পর্শকাতর হওয়ার কারণে আমরা ওনার নাম পরিচয় গোপন রাখলাম। তবে উনি যদি পরবর্তীতে ওনার যতটুকু পরিচয় প্রকাশ করতে চান আমাদেরকে জানাবেন, ততটুকুই আমরা প্রকাশ করব ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে মূল ঘটনাতে চলে যাব। প্রথম ঘটনাটি মর্গ রিলেটেড ঘটনা, আর দ্বিতীয় ঘটনাটি আপনাদের সকলের প্রিয় মাশফিক ভাইয়ের ঘটনা। তো প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি যখন ঘটে তখন উনি মেডিকেল অফিসার হিসাবে কর্মরত ছিলেন। 2021 সালের ঘটনা। এই 2021 সালের কোনো এক বৃহস্পতিবার মার্চ মাসের এক রাত্রে উনি ডিউটি শেষ করে ওনার কোয়ার্টারে চলে আসেন। আর একজন ডক্টর কিন্তু সবসময় অন ডিউটিতে থাকেন, কারণ কখন কোন ইমার্জেন্সি হয় এটা তো বলা যায় না, তাই না? আর এই কারণে অন্যান্য চাকরিগুলোতে সরকারি ছুটির দিন বলতে যেটা বোঝায়, ডাক্তারদের ক্ষেত্রে কিন্তু এমনটা আসলে ওভাবে হয় না। তো পরের দিন তো শুক্রবার, তাই উনি ভেবেছিলেন যে তুই অনেক ধকল গিয়েছে, এই সপ্তাহটা টানা ডিউটি করে শুক্রবার আছে, তাই এই রাত্রে খুব ভালো একটা ঘুম দিয়ে উঠবেন উনি। তাড়াতাড়ি ডিনার সেরে উনি শুয়ে পড়লেন। অনেক পরিশ্রান্ত হবার কারণে কখন যে ঘুমিয়েছেন উনি বলতেও পারেন না। ওনার ঘুম ভাঙে রাত 3:30 কি 4:45 দিকে। ওনার ফোনে যে কল এসেছিল সেই কলের রিংটোনের মাধ্যমে। তো উনি রিসিভ করেন, কারণ কল কেটে দেওয়ার আসলে কোনো সুযোগ নেই, ডাক্তারদের রিসিভ করতেই হবে। তো রিসিভ করার পর অপর প্রান্ত থেকে শুনতে পেলেন থানার একজন সাব ইন্সপেক্টর ফোন করেছেন এবং উনি বললেন যে স্যার, দুটো অ্যাক্সিডেন্টের কেস এসেছে, দুটো ডেড বডি, জরুরি পোস্টমর্টেম বা ময়নাতদন্ত রিপোর্ট খুবই প্রয়োজন। আপনার হসপিটালের ফরেন্সিক প্যাথোলজিক্যাল ডিপার্টমেন্টের প্রধান তো নেই অন ডিউটিতে, আপনি কাইন্ডলি এসে একটু পোস্টমর্টেম করে রিপোর্টটা সাইন করে দিন। কি আর করা, রাত 4টার সময় ল্যাব ড্রেস অ্যাপ্রনটা গায়ে দিয়ে উনি গেলেন হসপিটালে। কথা বললেন ডিউটি অফিসারদের সাথে। তারপর মর্গের ডোমদেরকে জিজ্ঞেস করলেন যে ডেড বডি কি ডিসেকশন করা হয়েছে বা অঙ্গ প্রত্যঙ্গগুলো কি পরীক্ষা করার জন্য আলাদা করা হয়েছে। তো ডোমরা বললেন যে জি স্যার, আপনি এখন টেস্ট করে রিপোর্টটা দিলেই হবে, আমরা গুছিয়ে রেখেছি। তো উনি মর্গে ঢোকেন। ওই সময় মর্গে কেউ ছিল না, উনি একাই ছিলেন, যেহেতু অনেকটা কাজ আগেই করা হয়ে গিয়েছিল। তো উনি লাশ দুটো দেখেন। তো নমুনাগুলো টেস্ট করবার জন্য প্রস্তুতি নিচ্ছেন এক এক করে, আর নিজের ডেস্কে এসে উনি বসেছেন আর নোট ডাউন করা শুরু করেছেন ওই রিপোর্টের পয়েন্টগুলো। তখন উনি মর্গে একাই রয়েছেন, আর ওনার কাছে এক মগ কফি ছিল। তা আমরা অনেকে চিন্তা করি যে মর্গে বসে কফি খাওয়া, আসলে যারা এই প্রফেশনে আছেন তাদের আসলে ওই প্রফেশনে থাকতে থাকতে কাজ করতে করতে আমরা স্বাভাবিক যেভাবে চিন্তা করি ওনাদের ওইভাবে চিন্তা করলে হয় না। ওনাদেরকে সব কিছু মিলিয়েই বাঁচতে হয়, চলতে হয়, তা না হলে তো বডি ফিট থাকবে না।
ওনারা যদি দুর্বল হয়ে পড়েন, অসুস্থ হয়ে পড়েন, তাহলে অনেক কাজ কিন্তু আটকে থাকবে। তো উনি মাঝে মাঝে মগে কফিতে চুমুক দিচ্ছেন আর রিপোর্টের মেইন পয়েন্টগুলো নোট ডাউন করছেন। হঠাৎ করে স্পষ্ট সালামের শব্দ ভেসে আসলো। তো উনি প্রথমে ভেবেছেন হয়তো মর্গের দারোয়ান বা লাশ, মানে যাদের আর কি, মানে ওই লাশের আত্মীয় স্বজনদের কি হয়তো বা এসেছেন। তো উনি কি করেছেন, দরজার দিকে এগিয়েছেন। তো উনি কাউকে দেখেন না। তো আবারও সালামের শব্দ উনি শুনলেন এবং ওই শব্দটা বলছে, ডাক্তার সাহেব পেছনে তাকান। আমাদের যিনি ঘটনা পাঠিয়েছেন উনি আমাদেরকে জানিয়েছেন যে ওনার জীবনে ছোটবেলা থেকে প্যারানরমাল বিভিন্ন ঘটনার সম্মুখীন হয়েছেন এবং এখনো হচ্ছেন। অভিজ্ঞতা শেষ নাই ওনার। কিন্তু এবার যেটি ঘটলো এটা সত্যি অন্যরকম। কিন্তু কেন যেন উনি ভয় পেলেন না। উনি পেছন দিকে ঘুরে তাকিয়ে দেখেন একটা ডেড বডি স্ট্রেচারে বসে আছে। ওই স্ট্রেচারে যে বসে আছে ডেড বডিটি কোনো ভয়ানক শব্দ বা কোনো ভয়ানক চেহারা নিয়ে নয়, একদম স্বাভাবিক একটা মানুষ যদি স্ট্রেচারে বসে থাকে ঠিক তেমন। তো উনি তো একজন ডক্টর। উনি প্রথমে সায়েন্স আর ক্লিনিক্যাল যে চেক আপ, এটার জন্য সব রকমের ইকুইপমেন্ট অ্যাটাচ করছেন। তাকে টাচ করে দেখছেন যে লোকটা কিভাবে মৃত হওয়ার পরেও জীবিত হয়ে গেল। এরকমটা কিন্তু হয় অনেক সময়। অনেক সময় মানুষের পালস পাওয়া যায় না, হার্টবিট বন্ধ হয়ে যায়। আবার অনেক সময় মানুষ কোমায় চলে যায়। ভুলবশত অনেক সময় তাকে ডেথ সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। এরপরে কিন্তু মানুষ আবার জীবিত হয়েছে, এরকম নজর কিন্তু সারা পৃথিবীতে ভুরি ভুরি রয়েছে। ওনারা যখন ডাক্তারি পড়েছেন তখনও কিন্তু এই বিষয়গুলো ওনাদেরকে শেখানো হয়েছে। এই কারণে উনি ভয় পান নাই। উনি চিন্তা করেছেন হয়তোবা ওভাবেই ওই মানুষটা জেগে উঠেছে। এটা একটা ভালো দিক, তার পরিবারের জন্য একটা সুসংবাদ। হয়তোবা তার পরিবারের সদস্যরা কান্নাকাটি করছিল, এখন সেই কান্না হাসিতে রূপান্তরিত হবে। তো উনি ওই লোকটার কাছে গিয়ে সব কিছু চেক করছেন, কিন্তু তার কোনো পালস পাওয়া যাচ্ছে না। তার চোখের যে মণি, মৃত মানুষের মণি যেরকম হয় ওই রকম। এবং মেডিকেল সায়েন্স অনুযায়ী উনি আরও 6 ঘন্টা আগেই মারা গেছেন। কিন্তু দিব্যি তার সামনে বসে আছে। নিজের চোখকে কি অবিশ্বাস করবেন না বিশ্বাস করবেন কিছুই বুঝতে পারছিলেন না। এরপর ওই ডেড বডিটা বলে ওঠে, স্যার আপনি ভয় পাবেন না, আর আপনি যেগুলো করছেন এগুলো করে কিন্তু কোনো লাভ নাই। আমি কিন্তু বেঁচে নাই। আপনি আমার একটা উপকার করবেন দয়া করে। তো এই যে কথা বলছে, তো উনি তো একদম ফ্রিজ হয়ে গেছে এই কথা শুনে, যে বলে কি নাকি মৃত থেকে জীবিত হয়ে সে পাগল হয়ে গেছে। এটা হতেই পারে, হয়তো মাথায় আঘাত লেগেছে, উল্টোপাল্টা বকছে। কি হয়, ওই লোকটি তার পকেট থেকে দুটো ব্যাংক চেক, যেটা সাইন করা ছিল, আর হচ্ছে তার বাড়ির ঠিকানা, এটা ওই ডাক্তারের হাতে তুলে দিল এবং দিয়ে বলছে যে আমার পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমি ছিলাম। আমার পরিবারের কাছে এই চেক দুটো আপনি পৌঁছে দেবেন, কারণ আমার পরিবারের টাকা, এই টাকাগুলো খুব প্রয়োজন। আর আপনি ভালো থাকবেন, আশা করি আল্লাহ আপনাকে কখনো কোনো বিপদ আপদ দেবেন না। এটা বলেই ওই বডিটা আবার স্ট্রেচারে শুয়ে পড়ল। তো উনি দেখছিলেন, উনি চিন্তা করলেন যে হয়তো বা হঠাৎ করে ঘুম থেকে উঠে এসেছেন, তারপর টানা 7 দিন উনি ডিউটি করেছেন। অনেক সময় এই ধরনের ভুলভাল দেখতেই পারেন, কিন্তু ভুলভাল দেখতে পারেন এটা না হয় মেনে নিলাম, কিন্তু ওনার হাতে যে দুটো ব্যাংকের চেক রয়েছে, একটা ঠিকানা রয়েছে, এটাও কি ভুল? না, কোনোভাবেই না। কিন্তু তার সামনে স্ট্রেচারে এখন যে শুয়ে আছে সে তো একজন মৃত ব্যক্তি। অবশ্য তার তখনও পোস্টমর্টেম করা হয়নি। তো ওনার হাতের যে দুটো চেক এবং ঠিকানা, এই দুটো উনি অস্বীকার করবেন কিভাবে? এটা কি ভুল হতে পারে?
নিশ্চয়ই না, এটা কোনো মনের ভুল না। উনি 10 মিনিট বোবার মতো তাকিয়ে রয়েছেন ওই বডিটার দিকে, স্তব্ধ হয়ে গেছেন একদম। চোখ দিয়ে কখন যে পানি গড়িয়ে পড়ছে ওনার, উনি টেরও পান নাই। উনি এই বিষয়টা কারোর সাথে শেয়ার করেন নাই, এমনকি ডোমদের সাথেও না। উনি যে কাজটি করছিলেন যথারীতি ওই কাজটি করা শুরু করেন। শুরু করতেই ওই ডোমরা আবার ওই রুমে চলে আসে। তাদের সামনেই উনি ওই রিপোর্টটা লিখে সাইন করে থানার ডিউটি অফিসারদেরকে ডাকেন। তো তাদের কাছে ওই বিষয়টা বুঝিয়ে দিয়ে উনি রুমে ফেরত আসেন। আসার পর উনি একটা স্লিপিং পিল নিতে বাধ্য হলেন, কারণ চোখ বন্ধ করলেই বারবার ওই দৃশ্যটা ভেসে উঠছিল ওনার চোখের ভেতরে, যেটা ওনার মানসিকভাবে খুবই বিপর্যস্ত করে ফেলছিল। উনি পরের দিন সকালবেলা আবারও ওই চেক দুটি হাতে নিলেন, আর ঠিকানাটাও, এবং জুম্মার নামাজের পর উনি ওই ঠিকানায় গিয়ে পৌঁছেছিলেন। এবং উনি গিয়ে জিজ্ঞেস করেন যে এটা সেই লোকের বাড়ি কিনা, মানে যেই লোকটা একটা নাম লেখা ছিল আর কি। তো ওই পরিবারের সদস্যরা কাঁদতে কাঁদতে বের হলেন, এবং এর মাঝে ওই ব্যক্তির মা ছিলেন। তো তার হাতে দুটো চেক উনি দিয়ে আসেন, এবং উনি বলেন যে বিষয়টা কাউকে বলার দরকার নাই, ওই চেক দুটো তার জামার মধ্যে পাওয়া গেছে, এতটুকু বলেন। এটা অন্য কারো হাতে গেলে সমস্যা হতে পারত, এই কারণে আমি নিজেই আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। তো উনি ওখান থেকে ফেরত আসছিলেন। দিনের বেলাতেই হঠাৎ করে ওনার কানের কাছে একটা ফিস ফিস শব্দ শোনেন। কেউ একজন বলল, স্যার আপনার অবদানটা কিন্তু কখনোই ভুলবেন না, আল্লাহ আপনার ভালো করবেন। তো এরকম একটা ফিস ফিস কণ্ঠস্বর পাওয়া গেল। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটা, এটা কি কোনো যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়। তবে আমরা এতটুকু বলতে পারি যে কখনো কখনো অনেক ভালো জিন তারা এই ধরনের কিছু কাজ করেন, কারণ মৃত ব্যক্তি কখনো জীবিত হতে পারে না। আর কখনো চোখের সামনে তারা একটা মায়াজাল সৃষ্টি করে এই ধরনের একটা ঘটনা ঘটান, আর এই ঘটনা ঘটানোর মাধ্যম দিয়ে কোনো বস্তুগত জিনিসও এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায়। যেমনটা হয়েছে এই ঘটনার বেলায়, দুটো চেক এই আমাদের ডাক্তার ভাইয়ের হাতে হস্তান্তর করা হয়েছিল, এবং উনি যথারীতি এই চেক দুটো তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন। আসলেই পৃথিবীটা বড়ই রহস্যময়। সব কিছু আসলে যুক্তিতর্ক দিয়ে হয় না। এই ঘটনাটি তার একটি প্রমাণ। যেহেতু আমাদের এই ডাক্তার ভাই উনি খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে রয়েছেন, তাহলে প্রিয় লিসেনার্স বুঝতেই পারছেন যে কী কারণ ওনার নাম এবং ওনার বর্তমান কর্মস্থলটা আমরা বললাম না। তবে আবারও বলছি, উনি যতটুকু আমাদেরকে পরবর্তীতে ওনার বিষয়ে প্রকাশ করতে বলবেন, আমরা ইনশাল্লাহ ততটুকুই আপনাদের সামনে প্রকাশ করব। উনি বলেছেন ওনার সাথে আরও অনেক ঘটনা রয়েছে, পর্যায়ক্রমে আমাদেরকে সেগুলো পাঠাবেন। আর উনি এটাও বলেছেন যে এই ডাক্তারি প্রফেশনটা এমন একটা প্রফেশন, অনেক মৃত্যু চোখের সামনে দেখতে হয়, আর সেই রোগীর আত্মীয় স্বজনদেরকে বা লাশের আত্মীয় স্বজনদেরকে জাস্ট খালি এতটুকুই বলতে হয় যে আই এম সরি, উনি মারা গেছেন। আর এগুলো বলতে বলতে একটা সময় আর সেই অনুভূতিটাও থাকে না, যেই অনুভূতিটা প্রথমের দিকে থাকে, কারণ শত শত মানুষের মৃত্যু চোখে দেখতে দেখতে একটা সময় বিষয়টা স্বাভাবিক হয়ে যায়, মানুষ একটা সময় পাথর হয়ে যায়। কিন্তু তারপরও পেশাগত দায়িত্ব তো চালিয়ে যেতেই হবে, তাই না? শুভকামনা রইল পৃথিবীর সকল ডাক্তারের প্রতি, যারা নিজেদের প্রাণকে বিপন্ন করে করোনা মহামারীর সময়ও চিকিৎসা দিয়ে গেছেন, আর নিজেদের সুখ, হাসি, আনন্দ এগুলো বিসর্জন দিয়ে মানুষের জন্য প্রতিনিয়ত সেবা করে যাচ্ছেন। দু চারজন খারাপ মানুষ সব জায়গাতেই আছে, সব প্রফেশনেই আছে, তার জন্য পুরো প্রফেশনকে আমরা কখনো খারাপ বলতে পারি না। সব প্রফেশনেই এরকম আছে। আমরা দেখতে পারি যে মাদ্রাসার ভেতরেও অনেক ধরনের স্ক্যান্ডাল আমরা শুনতে পাই। তার মানে কি এই যে সব হুজুররাই খারাপ? বিষয়টা কিন্তু এরকম নয়। ডাক্তারদের মধ্যেও আছে, পুলিশের মধ্যেও আছে, শিক্ষকদের মধ্যে আছে,
সব জায়গাতে এরকমটা রয়েছে। কিন্তু সেই ব্যক্তিদের কারণে আমরা পুরো প্রফেশনে যারা আছেন তাদেরকে খারাপ বলতে পারি না, কারণ ওই প্রফেশনের মধ্যে অসংখ্য ত্যাগী মানুষ রয়েছেন। যদি তা না থাকতেন তাহলে এই ধরনের প্রতিষ্ঠান কখনোই টিকে থাকতো না। সকলের জন্য আমরা শুভকামনা জানাই আফরান দ্য হরর ওয়ার্ল্ড পরিবারের পক্ষ থেকে। ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার ভাইকে, যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। আশা করি ওনার জীবনে ঘটে যাওয়া আরও যে অসংখ্য ঘটনাগুলো রয়েছে সেগুলো পর্যায়ক্রমে আমরা পেতে থাকবো আর লিসেনারদের সামনে উপস্থাপন করতে থাকবো ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আর এই ঘটনাটি আপনাদের সকলের প্রিয় মাশফিক ভাইয়ের ঘটনা। চলুন শুনে আসি ঘটনাটি। প্রিয় লিসেন, আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের ফ্রাইডে স্পেশাল এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যার ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সকলের প্রিয় মাশফিক ভাই। তিনি তার অনেকগুলো ঘটনা ইতোমধ্যে আমরা প্রচার করেছি। আমাদের যেই ভয়েস শিহরণ বইটি, সেই বইয়েও মাশফিক ভাইয়ের ঘটনা কিন্তু রয়েছে। আপনারা ভয়েস শিহরণ বইটি কিন্তু খুব সহজেই রকমারি থেকে অর্ডার করতে পারেন। তার জন্য যেটা করতে হবে, গুগলে রকমারি লিখে সার্চ দিলেই রকমারির যেই লিঙ্কটা সেটা চলে আসবে। সেই লিঙ্কে প্রবেশ করে ওখানে আর একটা সার্চ অপশন পাবেন, সেখানে ভয়েস শিহরণ এই নামটি লেখার সাথে সাথে প্রান্ত প্রকাশন থেকে আমাদের যে বইটি প্রকাশিত হয়েছিল ওই বইটি আপনাদের সামনে দৃশ্যমান হবে। সেখান থেকেই আপনারা অনায়াসে অর্ডার করে এই ভয়েস শিহরণ বইটি নিজেদের সংগ্রহে রাখতে পারেন এবং সেখানে থাকা 10টি চমৎকার চমৎকার ঘটনা আপনারা পড়ে সত্য ভয়ের ঘটনার অনুভূতি পেতে পারেন। প্রিয় লিসেনার্স, চলুন ঘটনা শুরু করি। ঘটনাটি এটি গোপালগঞ্জ জেলার কোন একটি গ্রামের ঘটনা। মূলত মাশফিক ভাই যার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছেন তার নাম হচ্ছে জিতেন্দ্র। তো মূলত তার বাড়ি গোপালগঞ্জ জেলার একটি গ্রামে। আর ঘটনাটি এই জিতেন্দ্রের আপন চাচাকে নিয়ে। তার চাচার নাম কালিদাস। ঘটনাটি ছোটবেলা থেকেই সে তার পরিবারের কাছ থেকে টুকটাক বিভিন্নভাবে শুনেছে, কিন্তু একদিন তার বাবা পুরো বিষয়টা তাকে খুলে বলেছে, প্রথম থেকে শেষ অবধি। আর ঘটনার কিছু বিষয়ে জিতেন্দ্রর মাও দেখেছে আর কি। তো ঘটনাটি তার আপন চাচার সাথে, তাই তার বাবা পুরো ঘটনাটি জানেন এবং তিনিও অনেক ঘটনার প্রত্যক্ষদর্শী। আমরা অনেক সময় শুনেছি মানুষের দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন খারাপ কাজ করে, কিন্তু জিনের দ্বারা প্রভাবিত হয়ে মানুষ এতটা নিচে নামতে পারে সেটা কল্পনারও বাইরে। আর এই সকল জঘন্য কাজের শেষ পরিণতি কি ভয়াবহ হতে পারে, আমরা এই ঘটনার মাধ্যমে সেটি ইনশাল্লাহ জানতে পারবো। ঘটনাটির সময়কাল 1955 থেকে 60 এরকম একটা সময়ের ভেতরে আর কি, যখন এটা শুরু হয়েছিল। আসলে কোন সালে যে ঘটনাটি শুরু হয়েছে এটা শিওর দিয়ে আসলে ওনারা বলতে পারেন নাই, কারণ ওনার বাবা চাচারা তো আসলে ওইভাবে সময়ের হিসাবটা বা সাল তারিখ ওইভাবে লিখে রাখতেন না। তো ওই সময় কিন্তু মানুষ এইগুলো তো মনেও রাখতো না। গ্রামের বেশিরভাগ মানুষ ছিল, মানে ওই যে গ্রামটা, যে গ্রামের কথা আমরা বলছি, তো ওনারা অধিকাংশ হিন্দু সম্প্রদায়ের লোক ছিলেন। একদম অজপাড়াগা বললেই চলে গ্রামটিকে। আর ওই সময় তো গ্রামের অবস্থা তো আরও অজপাড়াগাই ছিল। গ্রামের বেশিরভাগ জায়গায় ফসলি জমি ছিল, দুটো শ্মশান রয়েছে, গাছপালা তো আছেই, আর মুসলিম যারা ছিলেন তাদের জন্য একটা কবরস্থান ছিল। তো জিতেন্দ্রের বাবার নাম হচ্ছে হরিদাস, আর তার চাচা এই হরিদাসের ছোট ভাই আর কি, যাকে ঘিরে মূলত ঘটনা, তার নাম হলো কালিদাস। এই কালিদাসের বয়স তখন 10 কি 12 বছর। কালিদাস পরিবারের সবার ছোট। তো কালিদাসের বাবাও কিন্তু জেলে, আর বড় 2 ভাই কৃষক। কোনো রকম কৃষিকাজ করে মাছ ধরে বাজারে বিক্রি করে তাদের সংসার চলে। এই কালিদাস ছোটবেলা থেকে ছিল খুবই চঞ্চল এবং বুদ্ধিমান, আর খুবই ডানপিটে ছিল সে। ছোটবেলা থেকেই দারুণ সাহসী এবং মাছ ধরায় তার ছিল ব্যাপক নেশা। মাঝে মাঝে বাবার সাথে সে যেত খালে, বিলে, নদীতে মাছ ধরতে। কালিদাসের বাড়ি থেকে 1/2 কিলোমিটার দূরে ছিল একটা বিল। সেই বিলে প্রচুর মাছ পাওয়া যেত। কালিদাস মাঝে মাঝে তার এলাকায় বন্ধুদের সাথে ওই বিলে পলো নিয়ে মাছ ধরতে যেত। পলো বলতে
বাঁশ দিয়ে তৈরি এক ধরনের গোলাকার বড় বস্তু। এটাকে বিভিন্ন এলাকায় পলো বলে, বিশেষ করে দক্ষিণবঙ্গে পলো বলা হয়। এটা দিয়ে পানির ভেতরে মাছ আটকানো যায়। আবার গ্রামের অনেক মানুষ এই পলোর ভিতরে হাঁস মুরগি রেখে দেয় যাতে তারা ছুটে যেতে না পারে। সময়টা ছিল গরমকাল, বিলে তখন পানি কম ছিল। একদিন ভর দুপুর বেলা কালিদাস চিন্তা করে সে পলো নিয়ে বিলে মাছ ধরতে যাবে। তখন বাড়িতে তার মা ছিল আর তার বাবা এবং ভাইয়েরা কাজে গেছে। তো যে কথা সেই কাজ, কালিদাস হাতে একটা ব্যাগ আর পলো নিয়ে বিলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো সে ভাবে যাওয়ার সময় তার বন্ধুদেরকে ডেকে নিয়ে যাবে। ওই দিন কালিদাস এবং তার দুই বন্ধু, মোট 3 জন বিলের দিকে রওনা হয় মাছ ধরতে। একদম ভর দুপুরবেলা তারা বেরিয়েছে। তো তারা বিলের পানি যেখানে কম আর কি, মানে বিলের যেখানে কম পানি সেখানে গিয়ে পলো দিয়ে তারা মাছ ধরার চেষ্টা করতে থাকে। অনেক সময় হয়ে যায়, তারা কোনো মাছই পায় না। এভাবে অনেক সময় ধরে পলো নিয়ে পানির ভেতরে ঘুরছে, কিন্তু মাছের কোনো সন্ধান নাই। হঠাৎ কালিদাসের পলো এক জায়গায় গিয়ে বাড়ি খায়। কালিদাস ভাবে হয়তোবা বড় কোনো মাছের গায়ের সাথে বাড়ি লাগলো। কি মনে করে কালিদাস পলোর ভিতরে হাত ঢুকিয়ে দেয় এবং হাত নাড়াচাড়া করতে থাকে। তখন এই কালিদাসের হাতে একটা আস্ত ইট বাঁধে। তখন সে আরো বেশি হতাশ হয়। এমনিতেই মাছ পাচ্ছিল না, এত সময় পরে পলোর সাথে একটা ঝাঁকি লাগলো, তাও আবার একটা ইট। এভাবে হাত নাড়তে নাড়তে ইটটা সরে যায় এবং ইটের নিচে কিছু একটা কালিদাসের হাতে পড়ে। জিনিসটা মনে হলো একটু শক্ত। তো কৌতূহলবশত কালিদাস জিনিসটাকে উপরে উঠানোর চেষ্টা করে, কিন্তু জিনিসটা মনে হচ্ছিল নিচ থেকে কোনো কিছুতে শক্ত করে টেনে ধরে রেখেছে ওই জিনিসটাকে আর কি। জিনিসটা হাত দিয়ে আসলে তার মনে হচ্ছিল জিনিসটা ছোট, কিন্তু এত ছোট জিনিস কিভাবে পানির নিচে আটকে থাকে। কালিদাস আশেপাশে তাকিয়ে দেখে তার বন্ধুরা তার থেকে কতটুকু দূরে আছে। সে দেখে তার বন্ধুরা তার থেকে বেশ কিছুটা দূরে আছে, কিন্তু কালিদাস তাদেরকে ডাকে না। কালিদাস জিনিসটাকে উপরের দিকে উঠানোর চেষ্টা করতে থাকে। হঠাৎ সে একবার জোরে টান অনুভব করে, তখন ওই জিনিসটা কালিদাস উপরে উঠাতে সক্ষম হয়। এবং উপরে উঠানোর পর কালিদাস জিনিসটা দেখে খুবই অবাক হয়। সে জিনিসটার দিকে তাকিয়ে দেখে একটা কালো, একটা সুতার মতো একটা জিনিস, এই কালো সুতার মতো জিনিসটা দিয়ে বাঁধা একটা পিতলের লকেট, কিন্তু সেটার সাথে 3টা ঝুনঝুনি লাগানো। মানে কেউ ওই লকেট গলায় পরে বা হাতে নিয়ে যদি হাঁটে তাহলে সেটাতে ওই ঝুনঝুনি যেটা আছে সেটাতে সাউন্ড হবে আর কি। তো ঝুনঝুনিগুলো নড়াচড়া করবে এবং তাতে শব্দ হয় আর কি। তো কালিদাস এটা দেখে অবাক হয়, আবার খুশিও হয়। সে মনে করে যে এটা কোনো দামি জিনিস হবে হয়তো, তো কারো কাছ থেকে হয়তো পানিতে পড়ে গেছে। এটা ভেবে সে তার সাথে থাকা গামছা দিয়ে লকেটটাকে পেঁচিয়ে ফেলে। সে তখন তার বন্ধুদেরকে বলে, আজকে আর মাছ পাবো না রে, চল বাড়িতে যাই, শরীরটা ভালো লাগছে না, এতক্ষণ ধরে ব্যাগার খাটলাম। কিন্তু এই যে কালিদাস যে লকেটটি পেয়েছে এটা কিন্তু তার বন্ধুদেরকে ঘুণাক্ষরেও বলেনি। সে লকেটটা পেয়ে কিন্তু মহা খুশি। তো সে ওটা গামছাতে পেঁচিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করে। গামছাতে পেঁচানোর কারণ হলো লকেটটা যদি হাতে নিয়ে হাঁটে তাহলে তো ঝুনঝুন ঝুনঝুন শব্দ হবে, আর তার বন্ধুরা টের পেয়ে যাবে, দেখে ফেলবে, সেটা দেখতে চাইবে, পরে আর একটা ঝামেলা হবে। এই জন্যই মূলত সে গামছাতে শক্ত করে পেঁচিয়ে বাড়িতে নিয়ে যায়। তো বাড়িতে এসেও কিন্তু সে বিষয়টি কাউকে বলে না। সে বাড়িতে এসে লকেটটি তার একটি জামা দিয়ে পেঁচিয়ে ঘরের একটা বক্সের ভিতরে রেখে দেয়। তো সে গোসল করে খেয়ে বিকালবেলা খেলতে যায় বন্ধুদের সাথে। রাতের বেলা কালিদাস খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। এর ভিতরে কিন্তু আর কোনো কিছু হয়নি। কালিদাস ঘুমানোর পর স্বপ্ন দেখে একটা বিশাল বড় দানব তার সামনে দাঁড়িয়ে আছে। দানবটার এক পা পাশের একটা গাছের উপর, আর এক পা আর এক পাশের বড় একটা গাছের উপর। বিশাল বড় দানবীয় দেহ নিয়ে কালিদাসের সামনে ওই ভয়ানক অশরীরীটি দাঁড়িয়ে থাকে। সেটা দেখতে কুচকুচে কালো এবং খুব লোভস প্রকৃতির। এটা দেখে কালিদাস স্বপ্নের ভিতর অনেক ভয় পায়, কিন্তু সে কোনো কিছু বলতে পারে না। শুধু ওই অশরীরী দানবটার দিকে কালিদাস তাকিয়ে থাকে। কালিদাস তাকিয়ে থাকতে থাকতে আরো একটা জিনিস ওই স্বপ্নের মধ্যেই খেয়াল করে। সেটা হলো আজকে বিকালে মাছ ধরতে গিয়ে বিলের ভিতর যে লকেটটি সে পেয়েছে ওই লকেটটাই ওই দানবটার গলায় ঝুলছে। হঠাৎ কালিদাসের ঘুম ভেঙে যায়।
সে ঘুম থেকে উঠে দেখে সে খাটে শুয়ে আছে। সে চিন্তা করলো, আরে এত সময় আমি কি দেখলাম। তখন তার বিকালে ওই যে বিলে পাওয়া লকেটটার কথা মনে পড়ে যায়। সে খাট থেকে উঠে বাক্সের ভিতরে তাকিয়ে দেখে লকেটটি সেখানে নেই। তখন তার মনে পড়ে স্বপ্নে ওই দানবটার গলায় তো সে লকেট দেখেছিল। সে এটা নর্মালি নেয়, ভাবে যে লকেটটি হারিয়ে গেছে। আসলে 10-12 বছর একটা গ্রামের ছেলের মাথায় তো এত পরিণত বুদ্ধি থাকবে না, এটাই স্বাভাবিক। তো কালিদাস এটা নিয়ে তেমন কিছু না ভেবে আবার ঘুমিয়ে পড়ে। সকালে সে ঘুম থেকে উঠে খাবার খেয়ে তার বাবার সাথে পাশের গ্রামে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয়। তারা সেখানে পৌঁছার মাছ ধরতে থাকে। কালিদাস ছোট মানুষ, সে আসলে খুব একটা যে মাছ ধরতে পারে বিষয়টা এরকমও না। বাবার সাথে মাছ ধরতে কোথাও গেলে তার বাবাকে সে বিভিন্ন কাজে সাহায্য করে, যদিও বা তার মাছ ধরায় কিন্তু খুব নেশা আছে আর কি। আর নিজে কোথাও মাছ ধরতে গেলে পলো নিয়ে কম পানিতে মাছ ধরার চেষ্টা করে। সে ছোট মানুষ, খুব বেশি পানিতে তো সে পলো নিয়ে মাছ ধরতে পারবে না। বড় জোর হাঁটু পানি, মানে তার হাঁটু পানি যতটুকু, এই হাঁটু পানিতে সে মাছ ধরতে পারবে। তো ওই দিন কালিদাস তার বাবার মাছ ধরায় সাহায্য করছিল। তখন কালিদাস একটা জিনিস খেয়াল করে যে পানিতে কালো একটা গজার মাছ তাদের নৌকার চারপাশে ঘুরছে। তারা তখন নৌকায় বসে মাছ ধরছিল। কালিদাস তার বাবাকে বলে যে, বাবা দেখো কত বড় একটা গজার মাছ। তখন তার বাবা তার কাছে এসে দেখে বিশাল সাইজের এক গজার মাছ, কিন্তু তার মাথায় একটা লাল সিঁদুরের মতো দাগ। কালিদাসের বাবা গ্রামের মানুষ, বিষয়টা কিছুটা আঁচ করতে পারে যে এই মাছটা কোনো স্বাভাবিক মাছ না। কালিদাস বারবার বলছিল, বাবা মাছটার দিকে জাল ফেলো, কিন্তু তার বাবা কিছুতেই সেদিকে জাল ফেলতে চাইছে না। আবার তার ছেলেকেও খুব যে বেশি ধমক দেবে, কিছু বলতে পারছিল না, কারণ এসব বললে আবার ভয় টয় পায় কিনা, ছোট মানুষ। আবার এটা কিন্তু একদম দিনে দুপুরে ঘটছে। তাদের থেকে কিছুটা দূরে আরও অনেকগুলো ছোট ছোট নৌকা ছিল, সেগুলো তো মানুষ মাছ ধরছিল। মূলত তারা তাদের পাশের গ্রামের একটা বিলে মাছ ধরছিল। তো কালিদাসের বাবা খেয়াল করে গজার মাছটি তাদের নৌকার আশপাশেই ঘুরছে, অন্য কোনো দিকে যাচ্ছে না। বিষয়টা বেগতিক দেখে তিনি কালিদাসকে বলেন, আজকে আর মাছ ধরবো না রে, চল বাড়িতে যাই, কোনো ঝামেলা টামেলা হতে পারে। কি ঝামেলা এটা তো আর উনি কালিদাসকে বলেন নাই। তো উনি কালিদাসকে নিয়ে, মানে কালিদাসের বাবা কালিদাসকে নিয়ে দ্রুত বাড়ির পথ ধরেন এবং বাড়িতে চলেও যান। ওই দিন রাত্রে কালিদাস রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ে। সেই দিন রাত্রে কালিদাস আবার সেই আগের দিনের স্বপ্নই দেখে। সেই দানবীয় অবয়ব তার সামনে দাঁড়িয়ে আছে, আর তার গলায় সেই লকেটটা ঝুলছে, কিন্তু ওই দানবটা কোনো কথা বলে না। সেদিনও কালিদাসের ঘুম ভেঙে যায়। সেদিন আসে খাট থেকে উঠে ওই বাক্সের ভিতরে লকেটটা দেখতে যাওয়ার সাহস পায়নি, কারণ সে তো আগের থেকেই জানতো বাক্সের মধ্যে লকেটটা নাই। তো ওই দিনের মতো কালিদাস ঘুমিয়ে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে কালিদাস মাথায় কিছুটা ব্যথা অনুভব করে। মাথার দুই সাইডের দুই জায়গায় হালকা ব্যথা। সে তার মাথায় ব্যথার কথা তার পরিবারের লোকজনকে জানায়, কিন্তু তারা বলে এটা তেমন কিছু না, রাতের বেলা উল্টাপাল্টা হয়তো বা ভাবে শুয়েছিস, অনেক সময় মাথা এদিক ওদিক একটু বেকায়দায় পড়লে এরকম জায়গায় জায়গায় ব্যথা হতে পারে, ঘাড় ব্যথা হতে পারে, এই জন্য হয়তো বা কোনো কারণে মাথা ব্যথা করছে। তো কালিদাসও সেটা মেনে নেয়। বিষয়টা নিয়ে এত কিছু কালিদাসও ভাবে না, তার পরিবারের সদস্যরাও ভাবে না। এভাবে কেটে যায় কয়েকদিন। এর ভিতর আর তেমন কিছুই ঘটে না কালিদাসের সাথে, কিন্তু মাথার ওই যে দুই পাশের ব্যথাটা থেকে যায়, ওটা আর কমে না। আর এই কয়েকদিনে কালিদাস ওই লকেটের কথা ভুলেই গেছে, এবং এই লকেটের কথা আর লকেটটি পাওয়ার পর সে যে স্বপ্নে 2 দিন ওই ভয়ানক দানবীয় অবয়বটাকে দেখেছে, এটা কিন্তু সে কাউকে বলেনি। একদিন ঠিক দুপুরবেলা কালিদাস সেই বিলে তার বন্ধুদের সাথে মাছ ধরতে যায়। ওই দিন আবার কালিদাস অনেক মাছ পাচ্ছিল, তো পলো ফেললেই কোনো না কোনো মাছ তার পলোর নিচে পড়ছে। কালিদাসও বেশ খুশি। তো এভাবে মাছের দিকে খেয়াল করতে করতে কখন যে চারদিকে মেঘ জমে চারপাশ কালো হয়ে যাচ্ছে, এটা কিন্তু কালিদাসের বুঝতে পারেনি। তার হুঁশ ফেরে মেঘের গর্জনে, কারণ মাছ পেতে পেতে মাছের নেশায় এইসব বিষয় তার মাথায় ছিল না। মেঘের গর্জন শুনে চারপাশে তাকিয়ে দেখে যে চারপাশ কালো হয়ে গেছে একদম, যে কোনো সময় ঝড় বৃষ্টি শুরু হবে।
সে আরো খেয়াল করে তার সাথে মাছ ধরতে আসা বন্ধুরা একজনও নাই, তাদেরকে কোথাও দেখা যাচ্ছে না। কালিদাস বিষয় দেখে খুবই অবাক হয় যে একসাথে বন্ধুরা আসলাম মাছ ধরতে, অথচ ওরা সবাই আমাকে রেখে চলে গেল। এই চিন্তা করে কালিদাস তার বন্ধুদের উপর খুব রাগ করে। কালিদাস তার পলো আর মাছের ব্যাগ সহ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বিল থেকে উঠে যখন রাস্তায় কয়েক কদম হাঁটা শুরু করেছে, তখন প্রচন্ড জোরে বাতাস বইতে থাকে এবং আকাশে বিদ্যুৎ চমকাতে থাকে। কালিদাস ছোট মানুষ, তারপর আবার একা, সে কিছুটা ভয় পায়। সে হঠাৎ একটা জিনিস খেয়াল করে যে তার পেছন পেছন বিশাল কিছু হেঁটে আসছে এবং ওই হেঁটে আসার কারণে ধূপধাপ ধূপধাপ শব্দ হচ্ছে। কালিদাস ভয়ে পেছনে তাকায়, কিন্তু সে পেছনে তাকিয়ে কিছুই দেখতে পায় না। তখন সে এক দৌড় দিয়ে বাড়িতে চলে যায়। আজকেও যে তার সাথে কি ঘটছে সেটাও সে বাড়িতে গিয়ে কাউকে কিছু বলেনি। ওই দিন খুব ঝড় বৃষ্টি হয়। সেদিনও কালিদাস রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়ে। রাত তখন যে কয়টা বাজে সেটা তো বুঝতে পারে না। হঠাৎ তার ঘুম ভাঙে ঝুনঝুন ঝুনঝুন শব্দে। সে ঘুম থেকে উঠে বুঝতে পারে ঘরের বাইরের উঠোনে এই ঝুনঝুন ঝুনঝুন শব্দ হচ্ছে। কালিদাস যেন এই ঝুনঝুনির শব্দটা একদম সহ্য করতে পারছে না। তার মনে হচ্ছে ঝুনঝুনির শব্দ তাকে খুব কষ্ট দিচ্ছে। এমনিতেই তার মাথা ব্যথা, এই ঝুনঝুনির শব্দ তার মাথায় লেগে মানে মাথার ভিতরে ঢুকে খুব যন্ত্রণা দিচ্ছিল আর কি। সে বাড়ির কাউকে ডাকে না। সেই ঝুনঝুনির শব্দ সহ্য করতে না পেরে ওই গভীর রাত্রে একা দরজা খুলে বাইরে বের হয়। তখন সে যেটা দেখে সেটা ওই বয়সের কোনো মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। তখন সে ওই যে স্বপ্নে দেখা সেই ভয়ানক লোমশ দানবটাকে সরাসরি দেখতে পায়। সে দেখে দানবটি তাদের বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে এবং তার গলায় ওই যে বিলে পাওয়া সেই লকেটটা ঝুলছে। আর সেই লকেটের সাথে ঝুলানো যে ঝুনঝুনিটা ছিল, ওই ঝুনঝুনি থেকে ঝুনঝুন ঝুনঝুন আওয়াজ আসছে। তখন তার সেই স্বপ্নের কথা মনে পড়ে যায়। কালিদাস অপলক দৃষ্টিতে ওই দানবের দিকে তাকিয়ে থাকে এবং সে দেখে ওই দানবটা তাকে জোর করে প্রণাম করছে, কিন্তু কোনো কথা বলছে না। কালিদাস ভয়ে নড়াচড়াও করতে পারছে না, আবার কথাও বলতে পারছে না, শুধু ওই দানবটার দিকে এক নজরে তাকিয়ে আছে। তখন আবার তার মা ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠেছে। গ্রামের ওয়াশরুমগুলো তো ঘরের বাইরেই থাকে। তো উনি উঠে দেখেছেন যে ঘরের দরজা খোলা আর খাটে তার ছেলে কালিদাস নাই। তখন তিনি মনে করেছেন কালিদাস হয়তো বা ওয়াশরুমে গেছে। তো ঘর থেকে ওয়াশরুমটা একটু দূরেই ছিল। তো কালিদাসের মা ভাবে তার ছেলে হয়তো বা ওয়াশরুমে গেছে, তাই তাদের ডাকেনি। তো উনিও ওয়াশরুমের উদ্দেশ্যে ঘর থেকে বের হন। তো উনি যখন ঘর থেকে বের হয়েছেন তখন দেখে তার ছেলে ঘরের সামনে উপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তখন কালিদাসের মা কালিদাসকে ডাক দেয় যে, কি রে, তুই এত রাত্রে বাইরে একা কি করিস? আর উপরের দিকে তাকায় দেখিস কি? আর এত রাতে একা বের হয়েছিস কেন? আমাকে ডাকলি না কেন? কিন্তু কালিদাস এই কথার কোনো উত্তর না দিয়ে ওই উপরের দিকে তাকিয়েই রয়েছে। সে তার মায়ের কথার কোনো উত্তরই দেয় না। তার মা কাছে গিয়ে যখন কালিদাসের গায়ে হাত দেয় তখন কালিদাসের হুঁশ ফেরে। তখন তার মা বলে, কি রে, বাইরে কি করিস? তখন কালিদাস বলে, আমি তো ঘুমিয়েছিলাম, বাইরে কিভাবে আসলাম? আর এইটা আমি কি দেখলাম? তখন কালিদাসের মা বলে, তুই কি দেখছিস? তুই কি খারাপ কিছু দেখে ভয় পাইছিস? এটা বলে কালিদাসের মা। আর কালিদাসের মা এটা বলে কালিদাসকে বুকে জড়িয়ে ধরে ঘরে নিয়ে যায়। তো ওই রাতে তারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে উঠে তার মা কালিদাসের বাবা এবং ভাইদের সামনে কালিদাসকে বলে, তুই কি দেখেছিস বাবা, আমাদেরকে বল তো। তখন আসলে কালিদাস পুরো বিষয়টা তাদেরকে খুলে বলে। ওই লকেটটা সে কিভাবে পায়, ওই লকেটটা পাওয়ার পর সে কি স্বপ্নে দেখেছে এবং গত রাত্রে স্বপ্নে দেখা সেই ভয়ানক দানবকে সরাসরি দেখেছে এবং ওই দানবটা তাকে প্রণাম করছিল, এটাও সে সকলকে খুলে বলে। তখন তার বাবা বলে, এই এখন বুঝতে পারছি রে, সেদিন মাছ ধরতে যাওয়ার পর এত বড় গজার মাছ, মাথায় লাল সিঁদুরের মতো দাগ, সেটা আমাদের নৌকার পাশে বারবার কেন ঘুরতেছিল। তখন তার বাবা মা কালিদাসকে নিয়ে চিন্তায় পড়ে যায়। মূলত তার বাবা যেহেতু মাছ ধরতো আর এই ধরনের প্যারানর্মাল বিষয় সম্পর্কে তিনি অবগত ছিলেন। মূলত এই বিষয়টা হেলাফেলা করার মতো যে বিষয় না, এটা কিন্তু কালিদাসের বাবা খুব ভালো করে বুঝতে পেরেছিলেন। তখন তার বাবা বলে, ও বাবা কালিদাস, ওই লকেটটা কই, কোথায় রেখেছি সেটা আমাদেরকে দেখা। তখন কালিদাস সেই ওই বাক্সটা দেখায় এবং ওই বাক্সটা তার বাবার কাছে এনে দেয়।
অদ্ভুত ব্যাপার, ওই বাক্সটা খোলার পর ওই বাক্সের মধ্যে লকেটটা কিন্তু ছিল, কিন্তু শুরুতে ওই লকেটটা কিন্তু ছিল না। অদ্ভুত ব্যাপার। তাহলে কি মনের ভুল? হয়তো ঘুমের ঘরে উঠে দেখেছে যে লকেটটা নাই, এটা হতে পারে। আর পরের দিন তো সে দেখে না, এর ভিতরে সে খোলেও নাই। তো তার বাবা লকেটটা দেখে, লকেটটা উনি হাতে নেন, ওটা বেশ উজ্জ্বল দেখাচ্ছিল। তার বাবা লকেটটাকে নদীতে ফেলে দেওয়ার কথা বলেন এবং উনি আরও বলেন এটা কোনো খারাপ জিনিসের হতে পারে, আবার এটা কোনো নিষিদ্ধ লকেটও হতে পারে। এই লকেট বাড়িতে আনার পর তোর সাথে এগুলো হচ্ছে কেন? তখন কালিদাসের মা বলে এই লকেটটি পানিতে ফেলে দিয়ে রে বাপ, এসব ঝামেলায় আমাদের পড়ার দরকার নাই। কিন্তু কালিদাস কিছুতেই লকেটটি হাতছাড়া করতে চায় না। তখন কালিদাসের যে বড় ভাই হরিদাস, যিনি মূলত এই ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছিলেন আর কি, তো উনি বলেন যে তার বাবা লকেটটি ফেলে দিতে একটা পর্যায়ে নিষেধ করেন এবং বলেন যে একটা কাজ করি, আমরা তো গরিব মানুষ, আমরা এটা বাজারে বিক্রি করে দিই, ফেলে দিলে আবার কে পাবে, কি হবে না হবে, আমরা তো দিন আনতে দিন খাই, তো বিক্রি করে দিলে কিছু টাকা পয়সা হবে, আর ফেলে দিলে তো লসই হইল। মানে শুরুর দিকে কিন্তু কালিদাসের বাবা এটা ফেলে দেওয়ার পক্ষ নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে কোনো একটা বিষয় চিন্তা করে উনি আর সেই বিষয়টা করেন নাই। তখন কালিদাসের বাবা আর মা এই বিষয়টা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেন যে কালিদাসের মাও শুরুতে রাজি ছিল, মানে উনি তো বলেছেন ফেলে দিতে, যে পরে মা বাবা একসাথে সিদ্ধান্ত নেন ঠিক আছে যাও এটা বাজারে বিক্রি করে দাও। কিন্তু এটাই যে একটা ভয়ানক একটা ভুল ছিল কালিদাসের মা বাবার, এটা তো ওনারা আসলে বুঝতে পারেন নাই। তো পরদিন বিকালবেলা কালিদাসের বাবা লকেটটি নিয়ে বাজারে যান এবং সেটা এক স্বর্ণকারের দোকানে খুব সামান্য দামে বিক্রিও করে দেন। কারণ হলো এই লকেটটি ছিল পিতলের, আর তারা মনে করছে এটি স্বর্ণের, কিন্তু আসলে এটা ছিল একদম পিওর পিতলের একটি লকেট। তিনি লকেটটি বেচে বাড়ির জন্য বাজারঘাট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে দিতে একটু রাত হয়ে যায়। তখনকার দিনে তো সন্ধ্যার পরই চারদিকে শুনশান নীরবতা নেমে আসতো। সন্ধ্যার পর রাস্তাঘাটে মানুষ একদম পাওয়াই যেত না বললে চলে। তিনি তার বাজার নিয়ে গ্রামের রাস্তা ধরে বাড়ির দিকে হাঁটছিলেন। কিছুটা দূরে যাওয়ার পর তিনি একটা শব্দ শুনতে পান। মনে হচ্ছে কেউ শুকনো পাতার উপর দিয়ে হাঁটলে যে শব্দ হয় ঠিক তেমন শব্দই হচ্ছে। তিনি গ্রামের মানুষ, এসব যে স্বাভাবিক কিছু না সেটা কিন্তু তিনি বুঝতে পেরেছেন। তিনি বাড়ির দিকে দ্রুত হাঁটা ধরেন, পিছন দিকে তাকান নাই এবং দ্রুত হাঁটতে হাঁটতে বাড়িতে চলেও আসেন। পথে তার সাথে আর কোনো সমস্যা হয়নি। তখন তিনি বাড়িতে এসে রাতের খাওয়া শেষ করে ঘুমিয়েও পড়েন। পরদিন ভোরবেলা তিনি ঘুম থেকে উঠেছেন। এর কিছু সময় পর সেই স্বর্ণকার হাঁপাতে হাঁপাতে তার বাড়িতে আসে। সেই স্বর্ণকার কালিদাসের বাবাকে আবার চিনত এবং তার বাড়িও চিনত, তাই তার আসতে কোনো অসুবিধা হয়নি। এত সকালে ওই স্বর্ণকারকে হাঁপাতে হাঁপাতে আসতে দেখে কালিদাসের বাবা বলে, নাই রে বাপু, কি হয়েছে এত সকালে আমার বাড়িতে? তখন স্বর্ণকার বলে, ভাই তোমার লকেট ফেরত দিতে আইছি, এটা আমার কোনো দরকার নাই, আমার টাকা ফেরত দেওয়া লাগবে না, তোমার লকেট তোমার কাছেই রাখো, আমি বাপু কোনো বিপদে পড়তে চাই না, এই লকেট নিয়ে আমি বিপদেও পড়তে চাই না, মরতেও চাই না, আর পরিবারের সদস্যদেরকেও বিপদে ফেলতে চাই না। তখন কালিদাসের বাবা বলে, লকেট রাখলে তোমাকে মরতে হবে মানে? তখন স্বর্ণকার তাকে একটা ভয়ঙ্কর বিষয় বলেন। তিনি বলেন, গতকাল তোমার থেকে লকেটটা কেনার পর আমি লকেটটা বারবার দেখি, এটা আমার খুবই ভালো লাগে। এরকম লকেট আমি কখনো দেখিনি, বিভিন্ন ধরনের লকেট দেখেছি কিন্তু এরকম দেখিনি, তাই আমি দোকান বন্ধ করার সময় এটা সাথে করে বাড়িতে নিয়ে যাই। বাড়িতে যাওয়ার পর আমি রাতের খাওয়া শেষ করে ঘুমিয়েও পড়ি। রাত তখন কয়টা বাজে জানি না, হঠাৎ আমার ঘুম ভাঙে ভয়ানক এক কণ্ঠের ডাকে। সে আমার নাম ধরে ডাকছে। আমি থতমত খেয়ে উঠে পড়ি এবং কে ডাকছে সেটা দেখার জন্য বাইরে বের হই। আমি বাইরে বের হয়ে যেটা দেখি সেটা আমি আর কখনো দেখতে চাই না। আমি দেখি বিশাল লোমশ একটা দানব আমার উঠোনে দাঁড়িয়ে আছে আর রাগে গড়গড় করছে। তার চোখ দুটো এতটাই লাল দেখে মনে হচ্ছে যে কোনো সময় চোখ দুটো ফুটে বেরিয়ে আসবে। এটা দেখে আমি মারাত্মক ভয় পাই, নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলি। তখন ওই ভয়ানক দানবটি বলে ওঠে, লকেটটা যার কাছ থেকে নিছিস সকালবেলায় তার কাছে ফিরে দিয়ে আসবি, আর যদি না দিস তাহলে তোর দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো।
মনে রাখিস, কাল সকালবেলায় তুই এই কাজটা করবি, এর ব্যতিক্রম হলে কিন্তু তুই মরবি। এটা বলে ওই দানবটা ভয়ানক হুঙ্কার দিতে থাকে এবং চোখের পলকে ভ্যানিশ হয়ে যায়। তখন আমি শরীর নাড়াতে পারি এবং কথা বলার শক্তি ফেরত আসে। তাই আমি বাবু সকাল হওয়ার সাথে সাথে তোমার কাছে আসি, এই নাও বাবু তোমার লকেট, আমি এই ঝামেলা বয়ে বেড়াইতে পারবো না, তোমার জিনিস তুমিই রাখো, আর যে টাকা তোমাকে দিছি মনে করো যে ওইটা তোমার উপহার, তোমার কাছ থেকে এই টাকা নিয়েও আবার কোন বিপদে পড়বো তা আমি জানি না, তুমি বাবা আমাকে মাফ করে দাও। এই কথা বলে স্বর্ণকার লকেটটি রেখে আর কোনো কথা না বলেই হন হন করে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে যায়। এসব কথা শুনে কালিদাসের বাবা তো চিন্তায় পড়ে যান যে আসলে হচ্ছেটা কি, এই লকেট কি তাদের কোনো ক্ষতি করবে কিনা, এই সমস্ত নানান চিন্তা তার মাথায় ঘোরে। কালিদাসের বাবা কালিদাসের মাকে বিষয়টা বলেন, তখন তার মাও চিন্তায় পড়ে যান। তখন কালিদাস তার বাবার থেকে লকেটটি নেয় এবং সে বলে এটা সে কাউকে দেবে না এবং এটা সে যত্ন করে তার কাছেই রাখবে। আসলে কি কারণে কালিদাস এই লকেটটি তার কাছে রাখতে চায় বিষয়টি কেউ বুঝে উঠতে পারে না। কালিদাস ছোট মানুষ, তো ও হয়তো বা শিশুসুলভ আচরণের কারণেই সে রাখতে চেয়েছে, বিষয়টা তার ভালো লেগেছে। তো কালিদাসের বাবা মা বিষয়টি নিয়ে আর তেমন জোরাজুরি করেনি, এভাবে কেটে যায় বেশ কয়েকটা দিন। এর ভিতরে আর তেমন কিছু হয় না। এর কয়েকদিন পর একদিন রাত্রে কালিদাস ঘুমিয়েছিল, সেদিনও ওই ঝুনঝুন ঝুনঝুন শব্দে তার ঘুম ভেঙে যায়। ওই ঝুনঝুনির শব্দ মনে হচ্ছে তাকে একরকমভাবে আকর্ষণ করে টেনে আনছে। সে কোনো কিছু চিন্তা না করে দরজা খুলে বাইরে বের হয়। সেদিনও সে স্বপ্নে এবং আগের যে সময়গুলোতে রাত্রে যে ভয়ানক দানবকে দেখেছে এবং এক রাত্রে সে যে দানবটাকে সাক্ষাতে দেখেছিল সেটাকে আবার দেখতে পায়। ওই দানবটার গলায় সেই লকেটটি ঝুলছে আর সেটা থেকেই ঝুনঝুনির শব্দ আসছে। তো কালিদাস এবারও কোনো কথা বলতে পারছে না এবং এক নজর ওই জিনিসের দিকে তাকিয়ে আছে। এবার প্রথম এই দানবটি কথা বলে কালিদাসের সাথে। ওই ভয়ানক দানবটি বলে ওঠে, কালিদাস, আমি তোর কাছে আসতে চাই, তোকে আমার খুব পছন্দ হয়েছে, তুই লকেটটি তোর কাছে যত্ন করে রেখে দিবি সারা জীবন, ওটা কারো কাছে যেন না যায়, তাহলে তুই অনেক বেশি শক্তিশালী হবি, তোর অনেক সুনাম সুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়বে, সবাই তোকে ভালোবাসবে, সম্মান করবে, মানুষ তোকে মানবে, মূল্য দেবে। তুই শুধু আমার কথা শুনবি আর আমি যা করতে বলবো তাই করবি, তাহলে তুই অদৃশ্য জগতের জ্ঞান অর্জন করতে পারবি, শক্তি অর্জন করতে পারবি। এই বলে ওই ভয়ানক দানবটি অদৃশ্য হয়ে যায়। তখন কালিদাসের হুঁশ ফেরে। সে তখন ঘরে চলে আসে কিন্তু বাড়ির কাউকে ডাকে না। ওই রাত্রে সে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে কালিদাস ওই লকেটে ঠিকঠাক আছে কিনা সে দেখে না, সবই ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই। তো কালিদাস সারাদিন ভাবতে থাকে ওই দানবটা তাকে কি বলল, তার কি কথা শুনতে হবে, তার কথা শুনলে কি শক্তি লাভ করা যাবে, এসব সে ভাবতে থাকে দিনের পর দিন। সে ওই লকেটটি খুব যত্ন করে লুকিয়ে রাখে। তখনও কিন্তু তার মাথার দুই সাইডে হালকা ব্যথা ছিল আগের মতো, এটা কিন্তু ভালো হচ্ছিল না। এতদিন পার হচ্ছে তাও তার মাথার দুই সাইডের ব্যথা এতটুকু কমে নাই। কালিদাস সেদিন রাত্রে ভয়ানক দানবটি তাকে কি বলেছে এটা কিন্তু বাড়ির কাউকে বলে নাই। এভাবে কেটে যায় বেশ কয়েকটা দিন। এর ভিতরে আর তেমন কোনো কিছু ঘটেও নাই। একদিন সকালে ঘুম থেকে উঠে কালিদাসের মা খেয়াল করে তার ছেলে কালিদাসের যে মাথার দুই সাইডের যে অংশটা, এই অংশটা একটু উঁচু দেখাচ্ছে, তার মানে কালো কিছু একটু হালকা উঁচু হয়ে আছে। তখন তার মা কালিদাসকে বলে, কিরে বাবা, তোর মাথায় কি হয়েছে? তো কালিদাস মাথায় হাত দিয়ে দেখে দুই সাইডে একটু উঁচু। তখন তার মা খেয়াল করে মাথার দুই সাইডে দুটো গজ উঠতেছে আর কি। তো তখন কালিদাসের মা সেটা কালিদাসের বাবাকে দেখায়। কালিদাসের বাবা এটা দেখে চিন্তিত হয়ে পড়েন। তিনি বুঝতে পারছেন আসলে তাদের সাথে হচ্ছেটা কি। কালিদাসের বাবা এই বিষয়টা যাতে না হয় এটা ট্রিটমেন্ট করতে চান, কিন্তু কালিদাস এটা ট্রিটমেন্ট করতে রাজি না। তো কালিদাস বলে, এটা যেরকম আছে ওরকমই থাক, এটাই নাকি কালিদাসের ইচ্ছা। তো একটা পর্যায়ে কি হয়, অল্প কয়েকদিনের মধ্যে ওই জায়গা থেকে, উঁচু জায়গা থেকে জট হয়ে যায়, দুটো জট হয়। তো কালিদাস ওই জট কাটতে রাজি না। কালিদাসের মা বাবা চিন্তিত হয়ে পড়লেও কালিদাসকে ওই জটটা কাটতে তারা জোরাজুরি করে না।
এভাবে দিন যেতে থাকে আর ওই জটটি বড় হতে থাকে। এর বেশ কয়েক বছর পর, মানে কালিদাসের বয়স তখন হয়ে গেছে প্রায় 16-17 বছর, তখন মূলত শুরু হয় আসল ঘটনা। শেষ যেদিন রাত্রে ওই ভয়ানক দানবটি কালিদাসকে তার কথা শুনতে বলছিল, এরপর কিন্তু আর কখনোই ওই দানবটা কালিদাসের সামনে আসেনি, দেখাও দেয়নি, এর ভিতরে কোনো ঘটনাও সে ঘটায়নি। কিন্তু তার মাথার জটটি ওঠার পর থেকে এটি শুধু বড় হতেই থাকে। কালিদাসও ওই জটের যত্ন করতে থাকে। আবার সেই লকেটটি কালিদাস খুব যত্ন করে লুকিয়েও রাখে। মাঝখানে কয়েক বছর কোনো ঘটনা ঘটেনি বলে কালিদাসের পরিবার সেই লকেটটির কথা একটা ভুলেই গিয়েছিল। কালিদাসের বয়স 16-17 হয়ে গেছে, তখন আবার শীতকাল চলছিল, চারদিকে অনেক ঠান্ডা পড়েছে। একদিন রাত্রে সেই ঝুনঝুনির শব্দে কালিদাসের ঘুম ভাঙে। বাড়ির বাইরে ঝুনঝুন ঝুনঝুন শব্দ হচ্ছে। অনেকদিন পরে শব্দটা সে পেল। কালিদাস সেদিনও ঘুম থেকে উঠে মন্ত্রমুগ্ধের মতো এই ঝুনঝুনির শব্দের দরজা খুলে বাইরে বের হয়। সেদিন কালিদাসের সাথে ওই ভয়ানক দানবটির কথাও হয়। দানবটি কালিদাসকে বলে, কিরে কালিদাস, আমাকে চিনতে পারছিস? আমি কিন্তু বেশ কয়েক বছর আগে তোর সাথে দেখা দিয়েছিলাম, তোকে কিছু উপদেশ দিয়েছিলাম, আমার কথা শুনতে বলেছিলাম। প্রথমবারের মতো কালিদাস তখন ওই দানবটার সাথে কথা বলে। তখন কালিদাস বলে যে, আচ্ছা, আপনি তো আমাকে বিভিন্ন বিষয় বলছিলেন, কিন্তু আপনি কে, আর আপনি এত ভয়ঙ্কর কেন? আপনি আমার কাছে কি চান, আর আমি বা কিভাবে আপনার কথা শুনবো? তখন ওই দানবটি বলে ওঠে, আমি কে, কোথায় থাকি, কেন তোর কাছে আসছি, এসব এখন বলবো না, যখন সময় আসবে তখন বলবো। তুই এখন বল, তুই কি আমার কথা শুনবি, আমার কথা মতো চলবি? আমার কথা শুনলে তুই অনেক বড় হতে পারবি, শক্তিশালী তন্ত্র সাধক হতে পারবি, অনেক অদৃশ্য ক্ষমতার অধিকারী হতে পারবি। তখন কালিদাস বলে, আমাকে বলেন, আমাকে কি করতে হবে? তখন ওই দানবটা বলে, আমার ভিতর যা আছে তোকে দেওয়ার চেষ্টা করব, তবে মনে রাখিস আমাদের ভিতর যা কিছু কথা হয় সেগুলো কাউকে বলতে পারবি না, আর লকেটটি যত্ন করে রেখে দিবি। মনে রাখিস ওই লকেটটাই তোর শক্তি, ওটা কখনো হারাতে দিস না। কিন্তু যেদিন তোর মৃত্যু হবে সেদিন ওটা এমনিতেই হারিয়ে যাবে। আর তোর মাথায় যে জটটা উঠেছে সেটাতে আমার হাত আছে, জটটা কখনো কাটিস না। আর তোর সামনে কঠিন পরীক্ষা আসছে, প্রস্তুত থাকিস। অনেক জায়গায় তোকে যেতে হবে, অনেক কাজ তোকে করতে হবে, অনেক নিষিদ্ধ জঘন্য কাজ তোকে করতে হবে। এসব করতে তোর কোনো সমস্যা হবে না। আর মনে রাখবি, তোর মনে কোনো দয়া মায়া থাকা যাবে না। জীবনে কখনো মহিলা মানুষের সান্নিধ্যে যাওয়া যাবে না, মহিলা মানুষের সাথে কোনো সম্পর্ক করা যাবে না। আর তুই কখনো ঘর সংসার করতে পারবি না, তাহলেই তুই তন্ত্র সিদ্ধি লাভ করে অনেক ক্ষমতাবান হতে পারবি। তুই প্রস্তুত থাক। আগামী অমাবস্যায় তোর কাজ শুরু হবে, কি করতে হবে সেটা আমি তোকে জানিয়ে দেব। এই বলে দানবটি চলে যায়। তখন কালিদাস ঘরে চলে আসে, সেই বিষয়ে কাউকে কিছু জানাবে না এই সিদ্ধান্ত নেয়। আর তার ভেতর অদৃশ্য শক্তির একটা লোভ চলে আসে যে সে অদৃশ্য শক্তির অধিকারী হতে পারবে। সে তন্ত্র সাধক হওয়ার জন্য যে কোনো কাজ করতে রাজি। তো ওই রাত্রে কালিদাস ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে উঠে সে ভাবতে থাকে যে তাকে কি করতে হবে, যেটা করতে দেবে সেটা সে করতে পারবে কি পারবে না, সেটা করতে গেলে আবার কি সমস্যা হয়, সব কাজ ঠিকঠাক মতো সে করে ক্ষমতা অর্জন করতে পারবে কি পারবে না। এইসব ভাবতে ভাবতে বেশ কয়েকটা দিন কেটে যায়। কিন্তু সে তার লকেটটিকে কিন্তু সবসময় চোখে চোখে রাখতো এবং খুব যত্ন সহকারে রাখতো। এভাবে দিন চলতে থাকে। একদিন রাত্রে আবার সেই ঝুনঝুন ঝুনঝুন শব্দ, আর এই ঝুনঝুনির শব্দে কালিদাসের ঘুম ভাঙে। কালিদাস বুঝতে পারে তার ডাক পড়েছে। সে দরজা খুলে বাইরে বের হয় এবং দেখে সেই দানবটি তার সামনে দাঁড়িয়ে আছে। ওই দানবটি বলে, কালিদাস, আগামী পরশুদিন অমাবস্যা, ওই রাত্রে তোর বাড়ির কাছে যে শ্মশানটি রয়েছে ওখানে গিয়ে দেখবি সদ্য একটা লাশ পোড়ানো হয়েছে, সেটার ছাই নিয়ে আসবি। আর যেখানে লাশটি পোড়ানো হয়েছে সেখান থেকে এক মুঠ মাটি নিয়ে আসবি। আর তুই যখন যাবি শরীরে কোনো জামা কাপড় রাখা যাবে না, আর যেতে হবে গভীর রাত্রে। শ্মশান থেকে ফেরত আসার সময় অনেক শব্দ শুনতে পাবি, সামনে অনেক ভয়ানক জিনিস আসতে পারে, কিন্তু তুই ভয় পাবি না।
আমি দূর থেকে তোকে সাহায্য করার চেষ্টা করব। মনে রাখিস, মূল কাজটা কিন্তু তোকেই করতে হবে। আমি যদি সব কাজে সাহায্য করি তাহলে তুই কিন্তু সাধক হতে পারবি না। তুই সাধক হওয়ার পর আমি তোর অনেক সাহায্য করতে পারবো। তখন দানবটি কালিদাসকে একটা বোতল দিয়ে বলে, এটাতে এক ধরনের তেল আছে, শ্মশানে যাওয়ার পর এই তেল মাখবি, তাহলে তোর কোনো কিছু ক্ষতি কেউ করতে পারবে না। তবে যাই হোক না কেন, পেছন দিকে কিন্তু তাকাস না, আর বাকিটা আমি দেখব। এটা তোর প্রথম পরীক্ষা। এটা যদি করতে পারিস তাহলে তুই তোর কাজে এক ধাপ এগিয়ে যাবি। এই বলে ওই ভয়ানক দানবটা চলে যায়। কালিদাস তখন ঘরে এসে তেলের বোতলটি খুব সাবধানে এক জায়গায় লুকিয়ে রাখে, যাতে কেউ এটা টের না পায়। এই যে এত বছর ধরে ওই ভয়ানক দানবীয় পিশাচটি কালিদাসের কাছে আসে এবং কালিদাস রাতে ঘর থেকে বের হয়, এটা প্রথমবার তার মা বুঝতে পেরেছিল। সে বাইরে গেছে। এরপর কখনো কালিদাস ওই ভয়ানক দানবের সাথে দেখা করার কথা পরিবারকে বলেও নাই, আর বাইরে গেলেও পরিবারের কোনো সদস্যের ঘুম কিন্তু ভাঙে নাই। ওই একবার তার মা শুধু দেখেছিল, কিন্তু সে কিন্তু কোনো অভাবকে দেখে নাই। এইটাই তো। যাই হোক, ওই রাত্রে কালিদাস ঘুমিয়ে পড়ে। এর একদিন পর অমাবস্যা চলে আসে। কালিদাস মানসিকভাবে প্রস্তুতি নেয় রাত্রে শ্মশানে যাওয়ার জন্য। সে ওই দিন তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে ঘুমিয়েও পড়ে, আর ঘুমের ভান করে থাকে মূলত, যাতে পরিবারের সদস্যরা মনে করে যে কালিদাস ঘুমিয়ে গেছে। বাড়ির বাকি সদস্যরা তো ঘুমিয়ে যখন পড়েছে, তখন সে গভীর রাত্রে ওই তেলটা গায়ে মেখে বের হয়। সাথে দুটো বাটি নেয়, কারণ একটাতে ছাই রাখবে আর একটাতে মাটি রাখবে। এই কারণে তো জামা কাপড় পরে ঘর থেকে বের হলেও বাড়ির এক পাশে গিয়ে সে ওই জামা কাপড় খুলে ফেলে। তারপর শ্মশানের উদ্দেশ্যে বের হয়। ঘর থেকে বের হওয়ার সময় দরজাটা ঠেলে দিয়ে যায়, যাতে করে বাড়ির কোনো সদস্য উঠলেও বুঝতে না পারে যে কালিদাস হয়তো দরজা খুলে বাইরে বের হয়ে গেছে। আর দরজা খোলা থাকলে তো ঘরের সদস্যরা অনেক সময় বুঝতে পারবে যে কেউ দরজা খোলা কেন। যাই হোক, কালিদাস জীবনে প্রথমবারের মতো এত গভীর রাতে, তাও আবার অমাবস্যা রাতে বাইরে বের হয়েছে। এটা ভেবেই তার বুক কাঁপতে থাকে। চারপাশ জনমানব শূন্য, অনেক ঠান্ডা ছিল তখন। শীত যেন তার গায়ে লাগছে না। সে মনে মনে ভাবে সে কি কাজ করতে যাচ্ছে, এটা তো কোনো ভালো কাজ না, কিন্তু তার তো এটা করতেই হবে, তা না হলে তো সাধক হওয়া যাবে না। সে কি পারবে কাজটা করতে? সে ভাবতে ভাবতে হাঁটতে থাকে। শ্মশানটা তার চেনা ছিল। তাদের গ্রামে 2টি শ্মশান এবং 1টি গোরস্থান রয়েছে। সে তার বাড়ি থেকে কাছে যে শ্মশানটা, সেটার দিকেই হাঁটতে থাকে। কয়েক মিনিট হাঁটার পর সে শ্মশানের কাছে পৌঁছেও যায়। চারদিকে অন্ধকার। তো অমাবস্যা, তো অন্ধকার থাকবে, এটাই স্বাভাবিক। সে যখন শ্মশানের কাছে পৌঁছায় তখন তার ভয় অনেক গুণ বেড়ে যায়। কালিদাসের গা ছমছম করছে ভয়ে। সে চাঁদের আলোয় যতটা দেখা যায়, চাঁদ তো আসলে ছিল না, কারণ অমাবস্যা হতে তো ছিল না, তারপরও একদম অমাবস্যা হলেও কিছু কিছু ব্যাপারে একটু আলোক ছটা কখনো কখনো থাকে আর কি। মূলত ওভাবেই সে যতটুকু দেখেছিল আর কি, তাতেই সে শ্মশানের মধ্যে ঢুকে পড়ে, আস্তে আস্তে ভেতরের দিকে যেতে থাকে। একটা জায়গায় দেখে সে বুঝতে পারে যে এখানেই মানুষকে পোড়ানো হয়, কারণ সে হিন্দু সম্প্রদায়ের, তাই সে আগেও এখানে এসেছে, লাশ পোড়ানো দেখেছে। তো কালিদাস দেখে লাশ পোড়ানোর জায়গায় কিছু ছাই পড়ে আছে, বুঝতে পারে অন্ধকারের মধ্যেই আর কি। সে সেখান থেকে এক মুঠো ছাই যখন হাতে নেয়, তখনই শুরু হয় চারপাশে ঝড়। মনে হচ্ছে চারপাশ ঝড়ে ভেঙে লন্ডভন্ড হয়ে যাবে। সে আরো ভয় পায়, কারণ জীবনে এমন কঠিন পরিস্থিতিতে সে আগে কখনো পড়েনি, আর এমন জঘন্য কাজও আগে কখনো করেনি। এটাই তার প্রথম কাজ। এই কারণে মূলত খুব ভয় লাগতে শুরু করে। যাই হোক, এরপর ছাই তার হাতে থাকা একটা বাড়িতে রাখে। তারপর তার পাশ থেকে, ছাই যেখানে পড়েছে ওইটার পাশ থেকে এক মুঠো মাটি যখন সে হাতে নেয়, তখন শুরু হয় চারপাশে মানুষের গগন বিদারী চিৎকার। কি যে শব্দ, এটা সহ্য করতেই কষ্ট হচ্ছিল কালিদাসের। তাও সে এক মুঠো মাটি নিয়ে আর ওই ছাই নিয়ে সে যাওয়া শুরু করে। মাটিটা আর একটা বাটিতে রেখেছিল, যেহেতু সে 2টো বাটি নিয়েছিল। তো বাড়ির উদ্দেশ্যে সে হাঁটা ধরেছে। কালিদাস যখন শ্মশান থেকে বের হয়ে রাস্তায় ওঠে, তখনই সে দেখতে পায় সামনে তার বাবা দাঁড়িয়ে আছে। তো সে দাঁড়িয়ে পড়ে। সে ভাবছে
যে আরে বাবা কি তাহলে জেনে গেল, মনে হয় আমি যখন বের হয়েছি বাবাও আমার পিছু পিছু বের হয়েছে। সেসব ভাবতে ভাবতে দেখে তার বাবা নাই। তখনই সে বুঝতে পারে যে এটা তার বাবা ছিল না, মূলত এটা একটা মায়াজাল ছিল। এরপর সে আবার বাড়ির দিকে দ্রুত হাঁটতে থাকে। বাড়িটা তো খুব বেশি দূরে ছিল না, এই অল্প দূরত্ব হলেও সে যতটুকু পথ আসছিল এর ভিতরেই অনেক ধরনের ঘটনা ঘটে যায়। সে যখন আসছিল তখন পেছন থেকে তার পরিচিত জনদের কণ্ঠে তাকে ডাকতে থাকে। সে কোনো কিছুকে পাত্তা দেয় না, সে বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে যেখানে সে কাপড় খুলে রেখেছিল সেখানে সে কাপড় পরে ওই বাটি দুটো নিয়ে ঘরে ঢোকে খুব সাবধানে। তারপর বাটি দুটো খুব সাবধানে লুকিয়ে রাখে যাতে বাড়ির কেউ এটা দেখতে না পায়। এরপর কালিদাস ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে উঠে কালিদাস দেখে যে তার লকেট, তারপরে ওই যে মাটি আর ছাই ঠিকঠাক আছে কিনা, দেখে সব কিছু ঠিকঠাক আছে। কালিদাস এসব রাতে করে, যার কারণে বাড়ির কেউ তো আসলে বুঝতে পারে নাই। আর আরও তো কাজ করতে হবে, আর সেটাও রাতে করতে হবে। এখন একদিন দুই দিন করবে, একটা সময় তো বুঝতেই পারবে বাড়ির লোকজন। এই কারণে সে বাড়িতে জানায় যে সে ঘরের মধ্যে ঘুমাবে না, সে এখন থেকে বারান্দায় ঘুমাবে। তো তার মা বাবা এটা মেনে নেয়। ওই দিন রাত্রে আবার সেই ঝুনঝুন ঝুনঝুন শব্দ, এই শব্দে কালিদাসের ঘুম ভাঙে। তো কালিদাস বারান্দা থেকেই চাঁদের আলোতে দেখে সেই ভয়ানক দানবীয় পিশাচ তাদের উঠোনে দাঁড়িয়ে আছে। সারা একটা জিনিস খেয়াল করে যে আজকে ওই ভয়ানক দানবটার গলায় সেই লকেটটা নাই। তখন ওই দানব, যে পিশাচ আর কি, সে বলে, কালিদাস তুই তোর প্রথম কাজ সফলভাবে করেছিস, আমি জানি তুই এই কাজ পারবি। এই কাজ করে যে দীক্ষা লাভ করা যায় সেটা পাওয়া কিন্তু খুব কঠিন। পৃথিবীতে এ সকল ক্ষমতা অর্জন করা মানুষ খুব কমই আছে। তখন ভয়ানক দানবটা বলে, কালকে সকালে ঘুম থেকে উঠে শ্মশানের ছাই আর মাটি থেকে কিছুটা নিয়ে মাথার জটে লাগাবি, তাহলে তোর মাথার যে জটটা ওটা পাকাপোক্ত হবে এবং তোর মৃত্যু অবধি এই জট থাকবে। ভয়াবহ দানবটি আরো বলে যে আগামী অমাবস্যায় তোর কঠিন আরো একটা কাজ রয়েছে, সেটা করা তোর জন্য কঠিন হবে, তুই ভয় পাবি না। যে কোনো কাজ করার আগে তোকে যে তেলটা দিয়েছি সেটা গায়ে মাখবি, তাহলে তোর আর কোনো সমস্যা হবে না। আগামী অমাবস্যায় কি করতে হবে সেটা আমি তোকে জানিয়ে দেব, তবে মনে রাখিস তোর কাছে যে লকেটটা আছে সেটা যেন না হারায়। তাহলে মনে রাখবি তুইও শেষ, আমিও শেষ। খবরদার, আমাদের মধ্যকার যে কথাবার্তা হয়, যে কাজ হয়, কেউ যেন না জানে। এটা বলে ভয়ানক দানবটি অদৃশ্য হয়ে যায়। ওই রাতের মতো কালিদাস ঘুমিয়ে পড়ে। আর ওই দানবটাকে দেখতে দেখতে সেও অভ্যস্ত হয়ে গেছিল, সে আর এখন আর ভয় পায় না। সকালে ঘুম থেকে উঠে কালিদাস লুকিয়ে সবার চোখের আড়ালে শ্মশান থেকে আনা মাটি আর ছাই দিয়ে তার মাথার জটে কিছুটা লাগায়। লাগানোর সাথে সাথে বিদ্যুতের শক খাওয়ার মতো কালিদাস একটা শক খায়। শ্মশানের মাটি আর মানুষ পোড়ানো ছাই যখন তার মাথার জটে লাগিয়েছে তখনই তার শরীরে মনে হচ্ছে বিদ্যুৎ চমকিয়ে ওঠে। কালিদাস থতমত খেয়ে যায়। এরপর থেকে কালিদাস তার শরীরে ভার ভার অনুভব করে। এভাবে কাটতে থাকে দিন। ওদিকে কালিদাসের আচরণে দিন দিন পরিবর্তন দেখা দেয়। মানুষের সাথে কথা কমিয়ে দেয়, বন্ধুদের সাথে খেলতে যায় না, মা বাবা সহ পরিবারের লোকজনদের সাথে কথা কম বলে, সারাদিন মাথার জটের যত্ন নেয় আর গম্ভীর হয়ে বাড়িতে বসে কি যেন ভাবে। খাওয়া দাওয়াতে অনেক পরিবর্তন, মাংস খাওয়া একদমই ছেড়ে দেয়। এসব দেখে কালিদাসের মা কালিদাসকে বলে, কি রে বাবা, তোর কি কোনো সমস্যা হয়েছে? তো এর আগের মতো কথা বলিস না, কারোর সাথে খেলতে যাস না, মাছ খেলেও মাংস খাস না, কি হয়েছে বাবা? কোনো সমস্যা হলে আমাকে বল। তখন কালিদাস বলে, আমার কিছু হয়নি মা, আমাকে একা থাকতে দাও। তো কালিদাস আর কিছু বলে না, সে সবসময় চুপচাপ থাকে এবং গভীর ধ্যানে থাকে। তার দিকে তাকালে মনে হয় সে কোনো কিছু নিয়ে গভীর চিন্তায় আছে। এভাবে কেটে যায় কিছুদিন। এর ভিতর সেই ভয়ানক দানবীয় পিশাচটি আর তাকে দেখা যায় না, কিন্তু দিন দিন কালিদাসের ব্যাপক পরিবর্তন হতে থাকে। হঠাৎ একদিন রাত্রে সেই ঝুনঝুন ঝুনঝুন শব্দ হয়। কালিদাস তো বারান্দায় ঘুমাতো। এই মায়াবী ঝুনঝুনির শব্দে কালিদাসের ঘুম ভাঙে। সে ঘুম থেকে উঠে দেখে যে সেই দানবীয় অবয়বটি তার উঠানে দাঁড়িয়ে আছে। তো কালিদাসও গিয়ে তার সামনে দাঁড়ায়। তখন সেই দানবীয় পিশাচটি বলে ওঠে, কালিদাস, তোর কাজে আমি খুশি, আমি জানি তুই সিদ্ধি লাভ করতে পারবি।
আগামী 2 দিন পর অমাবস্যা, ওই অমাবস্যার রাতে তোকে আরেকটি কাজ করতে হবে, এটা তোর দ্বিতীয় পরীক্ষা। তখন কালিদাস বলে, আমাকে কি করতে হবে? তখন ওই পিশাচটি বলে ওঠে, তোদের গ্রামের কবরস্থানে আজকে বিকালে গলায় দড়ি দেওয়া একটা অবিবাহিত মেয়ের লাশ দাফন করা হয়েছে। আমি তোকে আগে অমাবস্যা রাতের কথা বলেছিলাম, কিন্তু ওই অমাবস্যার আগ দিয়ে এরকম কোনো লাশ দাফন করা হয়নি বলে আমি এতদিন তোর কাছে আসি নাই। তো যেহেতু এখন এমন একটা ঘটনা ঘটেছে, এই জন্যই আমি এসেছি। আগামী অমাবস্যার রাত্রে তোকে ওই মেয়েটির মাথা কেটে নিয়ে আসতে হবে। তুই যদি পারিস তাহলে তুই তন্ত্র সাধনার অনেক কাছে চলে যাবি। তখন কালিদাস বলে, এটা কিভাবে সম্ভব? এ তো মহাপাপ, এ কাজ তো জঘন্য। আমি যদি এই কাজ করতে গিয়ে মানুষের হাতে ধরা পড়ি তাহলে তো আমাকে পিটিয়েই মেরে ফেলবে। আমি হিন্দু, আমি মুসলিম কবরস্থানে গিয়ে এরকম একটা কাজ করব, এটা তো মারাত্মক একটা সমস্যার সৃষ্টি করবে এলাকায় যদি মানুষ জানে, আর আমার পরিবারের উপরও মানুষ আক্রমণ করবে। এটা তো আমার সম্প্রদায়ের লোকরাও এটা মেনে নেবে না। এরকম পাপ কাজ করলে মুসলমানদের আক্রমণ করার দরকার নাই, আমার সম্প্রদায়ের লোকরাই আমাকে পিটিয়ে মেরে ফেলবে। তখন ওই ভয়ানক পিশাচটি বলে ওঠে, কিচ্ছু করার নাই কালিদাস, তোকে এটা করতেই হবে, তোর আর ফেরত যাওয়ার কোনো সুযোগ নাই। ভয় পাস না, কেউ টের পাবে না। কাজটি তোকে খুব সাবধানে করতে হবে, আর যদি না করিস এই অবস্থায় এসে তাহলে তোর ক্ষতি হবে, তোর পরিবার ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। কিন্তু আমি জানি তুই কাজটি করতে পারবি, তোর উপর আমার বিশ্বাস আছে, আর আমি তোর আশেপাশে থাকবো, তোর খুব একটা ভয় পাওয়ার দরকার নাই। তখন কালিদাস ইচ্ছা না থাকলেও কাজটি করার সম্মতি জানায়। তখন পিশাচটি বলে, বাড়ি থেকে বের হওয়ার সময় গায়ে আমার দেয়া তেল মেখে বের হবি, তাহলে কোনো সমস্যা হবে না। পথে অনেক কিছু দেখবি কিন্তু ভয় পাবি না। মাথাটা কেটে আনার সময় ওই গ্রামেরই একটা জায়গার কথা ওই পিশাচটি বলে দেয়। বলে, ওখানে 3 রাস্তার মোড়ে জোড়া তাল গাছ আছে, ওই তাল গাছের গোড়ায় মাথাটি রেখে আসবি, তাহলেই তোর কাজ শেষ, আর এর পরের কাজ আমার। জায়গাটা ওই গ্রামেই, এবং কালিদাস জায়গাটা চিনত। ওই পিশাচটি আরো বলে যে, যাই হয়ে যাক না কেন, কেউ যেন কিছু না জানে, তাহলে তোরও ক্ষতি আমারও ক্ষতি, তুইও শেষ আমিও শেষ। এই বলে পিশাচটি ওই রাতের মতো চলে যায়। কালিদাস তো চিন্তিত হয়ে পড়ে অনেক, যে এমন একটা জঘন্য কাজ আমি করব। এর আগে তো শ্মশানে গেছিলাম, যেই জিনিস নিয়ে আসছি ওটা তো ওখানে পড়েই থাকে, ওটা আনলে তো মানুষের কোনো সমস্যা নেই, কিন্তু এখন আমি এই কাজটা কিভাবে করি? তো গণপিটুনি খেয়ে মারার বুদ্ধি দিয়েছে আমাকে ওই পিশাচটা। তো আমি তো মরবই, আমার পরিবারের সদস্যদেরকেও মানুষজন এলাকা ছাড়া করবে। এসব চিন্তা তার মাথায় ঘুরতে থাকে। আবার এটাও ভাবে যে এগুলো করলে তো তাকে অনেক বড় তন্ত্র সাধক বানিয়ে দেবে ওই পিশাচ জিনটি, আর না করলে জিনটি তাকে ক্ষতিও করতে পারে। এই কারণে সে সিদ্ধান্ত নেয় সে কাজটি করবে। ওই রাত্রে সে ঘুমিয়ে পড়ে। পরদিন থেকে অমাবস্যার রাতে কবরস্থানে যাওয়ার সব প্রস্তুতি নিতে থাকে, এবং ওই দিন সে ওই কবরস্থানে ওই লাশের কবরটির খোঁজ নিয়ে নিশ্চিত হয়, এবং দিনের বেলা গিয়ে চিহ্ন দিয়ে রেখে আসে, যাতে রাতের বেলায় খুঁজতে সমস্যা না হয়। দেখতে দেখতে চলে আসে অমাবস্যা। ওই দিন রাতে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। কালিদাস যেহেতু বারান্দায় ঘুমাতো, তাই তার বাইরে বের হতে আর কোনো সমস্যা হয়নি। সে একটি বড় সাইজের ধারালো দা নিয়ে অমাবস্যার রাতে কবরস্থানের উদ্দেশ্যে ওই পিশাচ জিনটির আগে দেয়া ওই তেলটা মেখে রওনা হয়। দাটা আগের থেকে ধার করে রেখেছিল, যাতে করে এক কোপেই তার কার্যসিদ্ধি হয়। তখন কিন্তু অনেক শীত, কিন্তু গায়ে তেল লাগানোর পর কালিদাসের তেমন একটা শীত লাগে না, গায়ে একটা গরম গরম ভাব। কিছু সময় হাঁটার পর কালিদাস সেই কবরস্থানে পৌঁছায়। যাওয়ার সময় সাথে একটি কোদালও নিয়ে যায় বাড়ি থেকে কবর খোঁড়ার জন্য। সে কবরস্থানে যাওয়ার পর ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। আসলে সেও তো মানুষ হয়ে এরকম একটা জঘন্য কাজ করতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু ক্ষমতার লোভ তাকে অনেক নিচে নামিয়ে দিয়েছিল। সেটা কিন্তু সে বুঝতে কিছুটা পারছিল, আবার অনেকটাই পারছিল না। যাই হোক, ভাবতে ভাবতে সে কবরস্থানের ভেতরে ঢুকে পড়ে।
সে অনেক ভয় পাচ্ছিল যে কেউ এটা দেখে ফেলে কিনা, আবার খারাপ কিছু ঘটে কিনা তার সাথে, বিভিন্ন বিষয় তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। তো কবরস্থানের ভিতরে ঢুকে সে তার চিহ্ন দেওয়ার ওই যে জায়গাটাতে পৌঁছায়। তখন তার হাতে থাকা কোদাল দিয়ে সেই কবরটার মাটি খুঁড়তে শুরু করে। এভাবে খুঁড়তে খুঁড়তে একটা সময় পুরো কবরটি সে খুঁড়ে ফেলে এবং দেখে কবরের ভেতরে কাফনে মোড়ানো একটি লাশ। সে কোদালটি রেখে হাতে দা নেয়, আর তখনই তার কানে কেউ ফিস 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 করে বলে, কালিদাস, এটা করিস না, এটা খুবই জঘন্য, খুবই খারাপ কাজ, এটা করে তুই কিন্তু ভালো থাকতে পারবি না, এটা করলে ভবিষ্যতে তোর জন্য খারাপ দিন অপেক্ষা করছে রে কালিদাস, খবরদার কালিদাস, এটা করিস না। তো এইসব শুনে কালিদাস তো ভয় পায়। তারপরও কোনো এক মোহে পড়ে সে কাফনের কাপড়টি খুলে লাশের মাথাটা এক হাত দিয়ে ধরে এবং দা দিয়ে যখন মাথায় কোপ মারবে তখন লাশটি চোখ খোলে। এটা দেখে কালিদাস লাশটি দেখে ভয়ে কবরের উপরে উঠে পড়ে। তখন তার কানে আবার একটা ফিসফিস আওয়াজ আসে। তার কানের কাছে কেউ বলে, কালিদাস, এটা তোকে করতেই হবে, এটা না করলে তোর জন্য মৃত্যু অপেক্ষা করছে, মনে রাখিস। তখন কালিদাস আবার দা নিয়ে কবরে নেমে পড়ে এবং লাশের মাথাটি এক হাত ধরে ধরেছে আর এক হাত দিয়ে কোপ দেবে, তখনও ওই লাশটি চোখ খুলেছে। কিন্তু চোখ খুললেও কালিদাস এবার আর ভয় পায়নি। সে এক কোপে ধর থেকে মাথাটি আলাদা করে ফেলে এবং কবর থেকে উঠে আসে। তখন মাথাটি কবরের পাশে রেখে সে কবরটি ঠিক করতে থাকে। তখন কবরের চারপাশ থেকে শুরু হয় মানুষের কণ্ঠে গগন বিদারী চিৎকার। কি সেই আর্তনাদ! শুনলেই শরীরের লোম দাঁড়িয়ে যায়। আর কবরস্থানের চারপাশে শুরু হয় ঝড়। মনে হচ্ছে ঝড়ে গাছপালা মরমর করে ভেঙে যাচ্ছে। কালিদাস তাড়াতাড়ি করে কবরটি ঠিক করে ফেলে এবং মাথাটি নিয়ে সেই 3 রাস্তার মোড়ে তালগাছের উদ্দেশ্যে বের হয়। কবরস্থান থেকে বের হওয়ার সাথে সাথে হঠাৎ সে দেখে তার থেকে কিছুটা দূরে সারি পর একটা মেয়ের অবয়ব দাঁড়িয়ে আছে, কিন্তু ওই অবয়বটির মাথা নেই, গলা দিয়ে অঝরে রক্ত পড়ছে। এটা থেকে কালিদাস মারাত্মক ভয় পায়। তখন শাড়ি পরা মাথাবিহীন অবয়বটি কালিদাসের দিকে হাত বাড়িয়ে দেয়। তখন কালিদাস বুঝতে পারে তার হাতের কাটা মাথাটি আসলে এই অবয়বের। তখন কালিদাস দৌড় শুরু করে। এভাবে দৌড়াতে দৌড়াতে সে একটা সময় সেই 3 রাস্তার মোড়ে জোড়া তাল গাছের ওইখানে চলে আসে এবং ওই জোড়া তাল গাছের মাঝখানে মাথাটি রেখে এক দৌড়ে বাড়িতেও চলে আসে। বাড়িতে এসে সে ওই শীতের ভিতরে পুকুরে গোসল করে এবং ঘুমিয়ে পড়ে। গোসল করতে গিয়ে কোনো সমস্যা হয়নি। পরদিন সকালে ঘুম থেকে উঠে কালিদাস তার শরীরে অনেক ব্যথা অনুভব করে। শরীরটা খুব দুর্বল লাগছিল, এত দুর্বল লাগছিল যে সে ঠিকমতো দাঁড়াতে পারছিল না। শরীর খারাপের বিষয় কালিদাস তার পরিবারকে জানায় না, কারণ জানালেই তো বিভিন্ন বিষয় প্রশ্ন করবে, তখন আবার ধরা খেয়ে যেতে পারে। তো এভাবে কয়েকদিন কেটে যায়। তো এক রাত্রে কালিদাস ঘুমিয়ে আছে। তো এবার ঘুমের ঘরে স্বপ্ন দেখে সেই দানবীয় ভয়ানক পিশাচটি তার সামনে দাঁড়িয়ে আছে আর তাকে বলছে, কালিদাস, তোকে এবার আর একটা কাজ দিব, এটাই তো শেষ পরীক্ষা। এই পরীক্ষায় সফল হলে তুই একজন অঘরী তান্ত্রিক হবি। আগামী 3 দিনের ভিতর খুব ছোট একটা ঘর বানাবি যেখানে তুই থাকতে পারিস। পরিবারের মানুষের সাথে একসাথে কোনো ঘরে থাকা যাবে না, তাহলে তুই কোনো কাজ ঠিকমতো করতে পারবি না। ঘর বানিয়ে তুই একাই থাকবি আর ওই লকেটটি ওই ঘরের মাটির নিচে পুঁতে রাখবি, তাহলে আমি যে কোনো সময় ওই ঘরে প্রবেশ করতে পারবো। এটা শুনে কালিদাস রাজি হয়। তখন কালিদাস বলে, তাহলে আমাকে শেষ কাজটা কি করতে হবে? তখন ওই পিশাচটি বলে, একজন হিন্দু বিধবা নারীর মাথার সিঁদুর জোগাড় করতে হবে। সেই সিঁদুর যেদিন জোগাড় করতে পারবি, ওই দিন রাত্রে তোদের গ্রামে যে বড় বটগাছটি রয়েছে ওখানে গিয়ে বটগাছের গোড়ায় সিঁদুরটা রেখে আসতে হবে এবং সিঁদুরের উপর তোর শরীরে 3 ফোঁটা রক্ত ওখানে রেখে আসবি। এটাই তোর শেষ কাজ। এটা কিন্তু অনেক সহজ কাজ অন্য দুটো থেকে, সুতরাং কাজটা মনোযোগ দিয়ে করবি, সহজ বলে হেলাফেলা করিস না। তখন কালিদাস বলে, আমার রক্ত দিয়ে কি হবে? তখন ওই ভয়ানক দানবটি বলে ওঠে, তোর রক্ত শয়তানকে উৎসর্গ করতে হবে, তাহলে তুই একজন প্রকৃত সাধক হতে পারবি। তখন কালিদাস রাজি হয়। হঠাৎ তার স্বপ্ন ভেঙে যায় আর সে ঘুম থেকে উঠে পড়ে। পরদিন থেকে কালিদাস সিঁদুরের খোঁজ করতে থাকে। একটা সময় সে সিঁদুর জোগাড়ও করে ফেলে,
কিভাবে জোগাড় করেছিল এটা খুব একটা বেশি জানা যায় না। তো এর ভিতর কালিদাস তার বাবা মাকে বুঝিয়ে বাড়ির পাশে ছোট একটা ঘর বানায় তার একা থাকার জন্য। কালিদাস সিঁদুর জোগাড় করে ওই দিন রাত্রে ভয়ানক পিশাচটির বলা তাদের গ্রামের বড় বট গাছটার নিচে সিঁদুরটা রাখতে চায়। আর যাওয়ার সময় ওই একই রকমভাবে ওই পিশাচের দেয়া তেলটা গায়ে মেখে শরীরে কোনো জামা কাপড় না রেখে গিয়েছিল ওই দিন। তো বট গাছের নিচে গিয়ে দেখে যে সিঁদুর রেখে মানে ওই বট গাছের নিচে গিয়ে সে সিঁদুরটা রেখে যখন কাটা দিয়ে তার হাত ফুটো করেছে এবং ওটার উপর যখন 3 ফোঁটা রক্ত ফেলেছে, তখন বিকট এবং ভয়ানক একটা শব্দ সে শুনতে পায় এবং এই শব্দটা একটা ভয়ানক হাসির শব্দ। এই হাসির শব্দ শুনে কালিদাসের প্রচণ্ড ভয় লাগে। সে ভয়ে বাড়ির উদ্দেশ্যে দৌড় দেয়। কালিদাস যখন দৌড় শুরু করে তখন কে যেন তার কানে কাছে ফিস 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 করে বলছে, তুই আমাকে মুক্ত করলি, তুই আমাকে পূর্ণ ক্ষমতা দিয়েছিস, আজ থেকে আমি তোর সাথেই থাকব। কালিদাস দৌড়ে বাড়ি চলে আসে, আবার জামা কাপড় পরে সে ওই রাতের মতো ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে কালিদাস ভাবতে থাকে, এতদিন এত কিছু করলাম ওই পিশাচের কথায়, আবার গত রাত্রে গিয়ে নিজের রক্ত দিয়ে আসলাম, এদিকে তার মাথায় 2টো বড় বড় জট হয়ে গেছে। সব কিছু মিলায় কালিদাস বুঝতে পারে না যে আসলে সামনে কি হতে চলেছে। কিন্তু তার ভিতরে জাদুকর, তান্ত্রিক বা অদৃশ্য ক্ষমতা হওয়ার কোনো আলামত তখনও প্রকাশিত হয়নি। কিন্তু এই জাদুকর, তান্ত্রিক এবং ক্ষমতাশালী হওয়ার যে লোভ বা এই প্রবণতাটা, এটা কিন্তু একটা চরম পর্যায়ে পৌঁছেছে। তো কালিদাস ওই পিশাচের কথায় এত বড় বড় কাজ করলো, এত বড় বড় পাপের কাজ করলো। তো ওই পিশাচকে জাদুবিদ্যায় ক্ষমতাশালী বানিয়ে নিজেও অদৃশ্য ক্ষমতার লোভে নিজের কত ভয়াবহ ক্ষতি করলো, এটা কিন্তু সে তখনও বুঝতে পারেনি। ওই দিনই নতুন ঘরের মাটির নিচে সেই বিলে পাওয়া লকেটটি পুঁতে রাখে এবং ওই ঘরে একা একা থাকতে শুরু করে। এভাবে চলতে থাকে দিন। এরপর একদিন রাতে ওই ভয়ানক পিশাচটি কালিদাসের কাছে আসে। সেদিন রাত্রে ভয়ানক দানবীয় রূপে কিন্তু ওই পিশাচটি আসেনি এবং সেদিন ওই পিশাচটির গলায় সেই লকেটটাও ছিল না। সেদিন সেই পিশাচটি কালিদাসকে একদম একটা স্বাভাবিক মানুষের সুরতে হাজির হয়েছিল কালিদাসের সামনে এবং ওই দিন এসে সে অনেক রকম তন্ত্রমন্ত্র শিখিয়ে দেয়, কিভাবে কি ধরনের সাধনা করতে হবে সব কিছু হাতে কলমেই বুঝিয়ে দেয়। এগুলো আয়ত্ত করে 40 দিন পর প্রথম কোনো শূকরের উপরে কোনো জাদু বা তন্ত্র এগুলো প্রয়োগ করতে বলে। যদি জাদুর প্রভাবে শূকরটি মুখ বিকৃত হয়ে মারা যায়, তাহলে কালিদাস একজন জাদুকর, তান্ত্রিক হিসাবে পরিণত হবে। তো কালিদাস বুঝতে পারে যে এতদিন ধরে ওই পিশাচটি কেন তাকে কোনো তন্ত্রমন্ত্র শিখায়নি। মূলত নির্দিষ্ট কিছু পদ্ধতি অবলম্বন করার পরই ওই পিশাচটি সক্ষম হয়েছিল তাকে তন্ত্রমন্ত্র শেখাতে এবং স্বাভাবিক একটা সুরতে তার কাছে সে এসেছিল। তো ওই পিশাচটি বলেছিল যে, কালিদাস তুই তো অনেক আগে আমি কে এটা জিজ্ঞেস করেছিলি তাই না? আমার নাম কালী। আমি 150 বছর ধরে জাদুর চর্চা করতাম। আমি বহু নিরপরাধ জিনের উপর জাদু প্রয়োগ করে অনেক কাজ করেছি। অনেক জিনকেও আমি মেরেছি, আর কত মানুষকে যে মেরেছি তার কোনো হিসাব নাই। তুই যখন ভাত খাস, ভাতের দানাগুলো কি গুনে খাস? বলতে পারবি কতগুলো ভাত এ পর্যন্ত খেয়েছিস? বলতে পারবি না। আমিও বলতে পারবো না আমি কতগুলো জিন এবং কতগুলো মানুষকে মেরেছি, অথচ এরা সবাই নিরপরাধ ছিল। আর এই কারণে আমার শক্তি বহুগুণ বেড়েছিল। আমার হাত থেকে কেউ রক্ষা পেত না, এমনকি পশু পাখিও রক্ষা পেত না। মানুষ আর জিন তো অনেক দূরের কথা। আমার জাদুর চর্চা করতে মানুষের রক্ত লাগতো, বিশেষ করে অবিবাহিত নারীদের রক্ত। এটা আমি শয়তানকে উৎসর্গ করে বহু ক্ষমতা আমি লাভ করেছি। কিন্তু একজন হুজুর আমাকে একটা সুতা দিয়ে লকেটের সাথে বেঁধে রেখেছিল, কিন্তু সে আমাকে বোতল বন্দি করতে পারেনি, কারণ সে আমাকে পুরোপুরি আটকাতে পারেনি। তাই সুতো দিয়ে লকেটের সাথে বেঁধে পানিতে ফেলে দিয়েছিল। সেই লকেটটি ভাসতে ভাসতে তোর কাছে এসে পড়েছিল। ওই লকেটটি যখন কোনো মানুষের হাতে পড়বে তখনই আমি মুক্ত হয়ে যাব। তুই আমাকে মুক্ত করেছিস, তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি তোকে জাদুবিদ্যা শিখিয়ে তান্ত্রিক বানাবো, যাতে তুই আমার মতো অদৃশ্য ক্ষমতার অধিকারী হতে পারিস। তাই তোকে দিয়ে কয়েকটা কাজ করিয়ে তোর পরীক্ষা নিয়েছি এবং তোর রক্তে জাদুর প্রভাব মিশিয়ে দিয়েছি। এখন থেকে তুই জাদুর চর্চা করবি এবং তন্ত্রমন্ত্র শেখার 40 দিনের মাথায় শূকরের উপরে তুই প্রথম প্রয়োগ করবি।
এরপর থেকে তুই এই পৃথিবীর মনুষ্য জগতের অদৃশ্য শক্তির মালিক হয়ে যাবি। এসব শুনে কালিদাস খুব অবাক হয়। তখন কালিদাস বুঝতে পারে ওই লকেটের আসল রহস্যটা কি ছিল। এতদিন লকেটে থাকলে সে বুঝতে পারেনি লকেটটি আসলে কিভাবে তার কাছে এসেছে এবং কেন এসেছে। এসব শুনে কালিদাস হতভম্ব হয়ে যায়। তখন কালিদাস নিজেকে সামনে নিয়ে ভয়ানক পিশাচ, ওটার নাম তো কালী ছিল, ওই কালীকে বলে যে সে আজ থেকেই তার কাজ শুরু করবে। তখন ওই ভয়ানক পিশাচটি চলে যায় এবং যাওয়ার সময় কালিদাসকে ধন্যবাদ জানায়, এই বলে যে, কালিদাস, আমি তোর কাছে কৃতজ্ঞ। আমার যে ক্ষমতাটা ছিল, যে আমি যেটা জানি, আমার যে বিদ্যা আছে, সেই বিদ্যা কাউকে শিখায় দেয়া, এটা দিয়েই আমি মানুষের প্রথম উপকার করলাম। এখন তোর জন্য এটা উপকার হলেও অন্যের জন্য সেটা উপকার না, এটা মনে রাখিস। কৃতজ্ঞতা স্বরূপ আমি তোকে এই জিনিসটা শেখালাম, তুই এখন তোর মতো করে কাজ শুরু করবি। তো যাই হোক, ওই পিশাচটি চলে যায় ওই রাতের মতো। তো কালিদাস ওই রাত থেকে ওই পিশাচটির বলা সকল তন্ত্রমন্ত্র আয়ত্ত করতে শুরু করে এবং ওই মন্ত্র প্রয়োগ করার জন্য যে যে পদ্ধতি অবলম্বন করার দরকার সেই জিনিসগুলো নিজের মধ্যে আস্তে আস্তে আনতে শুরু করে। এইভাবে করতে করতে 40 দিনের মাথায় সে নিজের জাদুবিদ্যার জানান দিতে গিয়ে ওই পিশাচের কথা মতো একটা শূকরের উপর কয়েকটা মন্ত্র পড়ে ফু দিয়ে দাঁড়িয়ে থাকে। অল্প কিছু সময়ের মধ্যেই শূকরটি হঠাৎ আচমকায় মাটিতে পড়ে দাপাদাপি করতে করতে তার মুখটা বিকৃত হয়ে যায়, মানে মুখটা বাঁকা হয়ে চ্যাপ্টা হয়ে খুব বিভৎস হয়ে যায় আর কি। এটা দেখে কালিদাস তো মহা আনন্দে ফেটে পড়ে। তার এতদিনের ইচ্ছা, এতদিনের কষ্টের ফল এখন সে নিজের চোখে দেখছে। এতদিন যে এত কিছু হয়ে গেল, কালিদাসের বাবা মা ভাইয়েরা সবকিছু না জানলেও কালিদাসের মতিগতি হাবভাব দেখে তারা কিছুটা সন্দেহ করেছিল। এরপর থেকে কালিদাস তার গ্রামে ঝাড়ফুঁকের কাজ শুরু করে। তার এই কাজে প্রথমে মানুষ উপকৃত হচ্ছিল, এতে করে 2, 4, 5 গ্রামে কালিদাসের নাম ছড়িয়ে পড়ে। সে যখন বুঝতে পারে যে মানুষ তাকে চিনে ফেলেছে এবং তার কাছে আসতে শুরু করেছে এবং তার একটা ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয়েছে, তখন সাধারণ মানুষের মধ্যে তখন থেকে তার আসল রূপে ফেরার সিদ্ধান্ত নেয় যে আমি এখন আসল রূপে ফিরতে চাই। তখন থেকে কালিদাস, শুরুর দিকে তো আসলে মানুষের উপকার করেছিল, এরপর থেকে কালিদাস বড় ধরনের অর্থের বিনিময়ে মানুষের উপর কালো জাদু প্রয়োগ করতে শুরু করে। কেউ যদি কোনো মেয়েকে পেতে চায়, তারা কালিদাসের কাছে এসে সফল হতো। কারো উপর যদি কারো বেশি রাগ থাকতো, কালিদাসের কাছে এসে সেটা বলতো। অর্থের বিনিময়ে কালো জাদুর মাধ্যমে তাদেরকে সাহায্য করতো। কারো সংসারে অশান্তি সৃষ্টি করতে হলে মানুষ কালিদাসের কাছে আসতো। মোট কথা, হেন কোনো ধরনের খারাপ কাজ নাই যেটা কালিদাস করতো না। এভাবে করতে করতে কয়েক বছরের ভিতরে কালিদাস বিখ্যাত এক তান্ত্রিক হিসাবে পরিণত হয়। এসব বিষয় তার পরিবার জানায়। প্রথম থেকে কালিদাসের পরিবার কালিদাসকে অনেকবার বারণ করেছিল। শুরুতে ভালো কাজ করছিল, তারা কিছু বলে নাই, কিন্তু পরে যখন খারাপ কাজ করছিল পরিবার থেকে কিন্তু এই বিষয়টা প্রথমবারের মতো কালিদাসকে নিষেধ করে। এরপরে প্রতিবার নিষেধ করে যাচ্ছে, হাজারবার নিষেধ করছে। এত নিষেধ করা সত্ত্বেও কালিদাস কোনো কথা শোনে না। পরিবারের সাথে কালিদাসের অনেক মনোমালিন্য হয়। কোনো বাবা মা, কোনো পরিবারই চায় না তাদের সন্তান ব্ল্যাক ম্যাজিক করুক, কারণ এর পরিণতি অনেক ভয়াবহ। এটা কিন্তু কালিদাসের বাবা খুব ভালো করে জানতেন। গ্রামের মানুষ তো, উনি কিন্তু এসবের পরিণতি কি হতে পারে এটা বিভিন্ন মানুষের কাছে শুনেছিলেন। আর সব মানুষই কম বেশি সেটা জানে। আর কোনো ধর্মেই কিন্তু এটা অ্যালাউ না, হোক সেটা হিন্দু ধর্ম, হোক সেটা মুসলিম ধর্ম, কোনো ধর্মে এটা অ্যালাউ না, এই ব্ল্যাক ম্যাজিকের জিনিসটা। তো একটা সময় কালিদাসের পরিবার সিদ্ধান্ত নেয় তারা কালিদাসকে তাদের বাড়িতে থাকতে দেবে না। এটা তারা কালিদাসকে জানায়। তখন কালিদাস তার ব্ল্যাক ম্যাজিকের সকল সামগ্রী সহ তার সকল জিনিসপত্র নিয়ে সুন্দরবনের আশেপাশে কোনো একটা জায়গায় আশ্রয় নিয়েছিল। কিছুদিনের মধ্যে ওই এলাকার মানুষ সহ আশেপাশের বহু দূরের মানুষ তার কাছে আসে। সেখানেও মানুষের কাছে সে পরিচিতি পায়। কালিদাস যে শুধু মানুষের উপর ব্ল্যাক ম্যাজিক করতো বিষয়টা না, সে নাকি জিনদের উপরও ব্ল্যাক ম্যাজিক করে নিজের ক্ষমতা বৃদ্ধি করত। বহু জিন তার উপর ক্ষিপ্ত ছিল। যখনই ওই পিশাচটা তার কাছে আসতো, বলতো যে অমুক জিন, তার নাম এই, অমুকখানে থাকে, এটার উপর ব্ল্যাক ম্যাজিক কর, তখন কালিদাস সেটা করত। অনেক জিন তার কাছে অসহায় ছিল। সবাই শুধু সুযোগের অপেক্ষায় ছিল যে কবে কালিদাসকে সুযোগ মতো ধরতে পারবো। কালিদাস এসব করে
এমন ক্ষমতা অর্জন করতে সক্ষম হয় যে কোনো মানুষ তো দূরের কথা, সে কোনো জিনকেও গোনায় ধরতো না। যে মানুষকে তো কোনো মানুষকে সে গোনায় ধরেই না, কোনো জিনকেও সে গোনায় ধরে না। আর বছরে একটা করে অবিবাহিত মেয়েকে সে কালো জাদুর মাধ্যমে বশ করে তাকে কোনো এক অমাবস্যা রাতে বলি দিয়ে সেই রক্ত শয়তানকে নাকি উৎসর্গ করত। তো যাদের মেয়ে হারিয়ে যেত তারা কখনো বুঝতে পারেনি কিভাবে তাদের মেয়ে হারিয়ে গেল, কোথায় গেল, তাদের মেয়ে কি বেঁচে আছে না মারা গেছে, কোনো কিছু তারা জানতে পারতো না। এভাবে কেটে যায় অনেক বছর। কালিদাস বিভিন্ন ধরনের কুফুরি বা এরকম জঘন্য কাজ করে তার ক্ষমতা দিন দিন বাড়িয়েই চলেছে। এতে যারা মানুষের ক্ষতি করতে চাইতো তারা কালিদাসের দ্বারা উপকৃত হতো। খারাপ কাজ করতে করতে কালিদাস এতটা অহংকারী হয়ে ওঠে যে পৃথিবীর সকল পাপ কাজ তার কাছে খুবই নগণ্য মনে হতে থাকে। কালিদাস বাড়ি থেকে যাওয়ার পর তার পরিবার কখনো আর তার খোঁজ করেনি, কিন্তু বিভিন্ন মাধ্যমে তারা জানতে পেরেছে কালিদাস সুন্দরবনের আশেপাশে কোথাও রয়েছে আর ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তার পাপ কাজ সে চালিয়ে যাচ্ছে। কালিদাস তখনও ভাবতে পারেনি যে তার এই পাপের জন্য তার কি পরিণতি বরণ করতে হবে। নিরীহ জিনদেরকে দিয়ে যে কোনো অসাধ্য সাধনে ছিল কালিদাস খুবই পারদর্শী। অর্থের বিনিময়ে মানুষের উপর কালো জাদু করে মানুষকে মৃত্যুবরণ করতে বাধ্য করাই ছিল তার কাজ। কত মায়ের বুক যে কালিদাস খালি করেছে তার কোনো হিসাব ছিল না কারো কাছে, কালিদাস নিজেও বলতে পারবে না। জিন আর মানুষের অভিশাপে কালিদাস জর্জরিত হয়ে যায়। অনেক বছর পর একদিন কালিদাস হঠাৎই তার বাড়িতে আসে। আচমকা কালিদাসের এভাবে বাড়িতে ফিরে আসা দেখে কালিদাসের মা, ভাইয়েরা সবাই অবাক হয়ে যায়। কালিদাসের বাড়িতে আসার কিছুদিন আগে তার বাবা মারা গিয়েছিলেন। এত বছর পর কালিদাসকে দেখে তার পরিবার তাকে চিনতে একটু অসুবিধা হচ্ছিল, কারণ কালিদাসের মাথায় বড় বড় দাড়ি, মানে জট হয়েছে, মুখে বড় বড় দাড়ি হয়ে গেছে, গোফ, একটা লাল ধুতি পরা, গলায় অনেক ধরনের মালা, হাতে একটা বিচিত্র রকমের লাঠি। এই বেশভূষা দেখে কালিদাসের পরিবার তাকে প্রথম দিকে চিনতে পারেনি, পরবর্তীতে চিনতে পেরেছিল। তখন কালিদাসের মা কালিদাসকে বলে, তুই এতদিন পরে তাও আবার এই অবস্থায় কেন এসেছিস? ততদিনে কালিদাসের মায়েরও অনেক বয়স হয়ে গেছে, বয়সের ভারে যায় যায় অবস্থা আর কি, এমন একটা সিচুয়েশন ছিল। কালিদাস তার মাকে বলে, মা, জীবনে অনেক পাপ করেছি, পাপ করতে করতে আজকে এমন পর্যায়ে এসেছি আমারও আর যাওয়ার কোনো জায়গা নেই। মা, আমি মনে হয় আর বাঁচবো না, আমাকে বাঁচাও। এ সকল কথা যদি কোনো মা তার সন্তানের মুখে শোনে, সন্তান যত অপরাধী করুক না কেন, কোনো সন্তানকে কোনো মা কিন্তু ফিরিয়ে দিতে পারে না। এসব শুনে কালিদাসের মায়ের মনে যত রাগ ছিল সব মুছে ফেলে, তার সন্তানকে জড়িয়ে ধরে। কালিদাসের মুখে এসব কথা শুনে তার বড় দুই ভাই অবাক হয়। তারা বুঝতে পারে যে কালিদাসের হলোটা কি। তখন তারা কালিদাসকে ঘরে নিয়ে যায়। কালিদাসকে দেখে মনে হচ্ছিল সে শারীরিকভাবে খুব দুর্বল। কালিদাস তখন কান্না করে দেয় এবং তার মা ভাইদেরকে বলে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই। তখন কালিদাসের মা বলে, হয়েছেটা কি তোর, তোর সব কিছু খুলে বল। তখন কালিদাস বলতে শুরু করে, ছোটবেলায় বিলে মাছ ধরতে গিয়ে যে লকেটটা পেয়েছিল সেটা তখন তো পরবর্তী তার মা বাবাকে বলেছিল। তখন থেকে এখন অবধি সে কি কি করেছে, কিভাবে করেছে, কেন করেছে, সব কথা খুলে বলে। এই সব কথা শুনে কালিদাসের মা সহ তার ভাইদের মাথায় তো আকাশ ভেঙে পড়ে। একটা মানুষ অদৃশ্য ক্ষমতার লোভে একটা পিশাচের কথায় কিভাবে এত জঘন্য কাজ করতে পারে, কিভাবে এত নিচে নামতে পারে, সেটা তারা বিশ্বাসই করতে পারছিল না। তারা কালিদাসকে বলে, সেদিন যদি লকেটটা পানিতে ফেলে দিতাম আজকে তোর এই দিন আমাদেরকে দেখতে হতো না, তুই এত জঘন্য কাজ করতে পারতি না, ক্ষমতার লোভ আর অহংকার তোকে এত নিচে নামিয়েছে। তখন কালিদাস বলে, আমি বুঝতে পারিনি আমার ক্ষমতাও একদিন শেষ হবে, কারণ সব কিছুরই একটা শেষ আছে। তখন তার পরিবার বলে, কিভাবে শেষ হয়েছে? তখন কালিদাস বলে, আমি জিনদের ব্ল্যাক ম্যাজিক করে বশ করে জোর জবরদস্তি করে অনেক খারাপ কাজ করিয়েছি। কিছুদিন আগে আমি একটা জিনের বাচ্চার উপর ব্ল্যাক ম্যাজিক করি। জিনের বাচ্চাটি অনেক ছোট হওয়ায় সে জাদুর এই প্রভাব সহ্য করতে না পেরে একসময় সে মারা যায়। ওই জিনের পরিবার ছিল অনেক শক্তিশালী এবং মুসলিম জিন। তাদের পরিবারের ছোট বাচ্চাটাকে হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়ে। তখন তারা কেন তাদের সন্তানের সাথে এমন হয়েছে এর কারণ খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা জানতে পারে তাদের সন্তানের উপর আমি এসব করেছিলাম। এটা জানার পর তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং যে কোনো মূল্যে তারা আমাকে কঠিন শাস্তি দেবে এই চিন্তা করে। আমি এই বিষয়টা বুঝতে পারি। মূলত কালী নামক যে ভয়ানক শক্তিশালী পিশাচ আমাকে সকল কাজে সাহায্য করে এবং এই পথে ওই কালী আমাকে নিয়ে এসেছে
এটা মূলত ওরাও বুঝতে পারে। তখন ওই কালীকে খুঁজতে ওই জিনদের ওই সম্প্রদায় তারা অস্ত্রশস্ত্র নিয়ে চিরুনি অভিযান শুরু করে। যেহেতু ওই কালী বিভিন্ন সময় অনেক জিনদেরকে হত্যা করেছিল, এই কারণে জিনেরাও কালীর উপর ক্ষিপ্ত ছিল। দেখা গেল অনেক হিন্দু সম্প্রদায় জিন যারা কালীর দ্বারা ক্ষতির শিকার হয়েছিল, তারাও ওই মুসলিম সম্প্রদায়ের জিনের সাথে হাত মেলায় যে কোনো মূল্যে কালীকে ধরতে হবে এবং শাস্তি দিতে হবে, তা না হলে তাদের সকলের জীবনই বিপন্ন হয়ে উঠবে। এই কারণে শুরু হয় তাদের অভিযান। আর ওই মুসলিম সম্প্রদায়ের জিনের এতটাই শক্তিশালী ছিল যে তারা কালীকে খুঁজে পেতে খুব একটা বেশি সময় নেয়নি। কালীর কাছ থেকে আমার সম্পর্কে সবকিছু জানতে সক্ষম হয়। তারা যখন জানে যে আমি ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে বহু জিনকে দিয়ে পাপ করিয়েছি, বহু মানুষকে হত্যা করেছি, তারপরে মানুষকে দিয়ে পাপ করিয়েছি, মানুষের বাচ্চা বলি দিয়ে শয়তানকে উৎসর্গ করেছি, এসব শুনে তারা আমার উপর এতটাই ক্ষিপ্ত হয় যে তারা তখন পারলে আমাকে মাটিতে পুঁতে ফেলতো। এসব কাজে আমাকে কালী সাহায্য করেছে বলে তারা কালীকে বন্দি করে। কালী বুঝতে পারে তার পাপের জন্য তারও কিন্তু একদিন কঠিন পরিণতি ভোগ করতে হবে। তখন কালিদাসকে আর সাহায্য করতে আসতে পারে না, আর ওই জিনদেরকে বলে যে সে কখনো আর কোনো পাপ কাজ করবে না, সে তওবা করবে আর কখনো পাপ কাজে কোনো সাহায্যও করবে না। এই মুচলেকা দিয়ে এবং বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি এবং এমন কিছু বিষয় উৎসর্গ করে ওই কালী নামক পিশাচটি ওই মুসলিম সম্প্রদায়ের জিনদের থেকে মুক্তি পায়। ওরা তাকে মাফ করে দেয়। তখন কালী আমার কাছে এসে তার সাথে কি হয়েছে ঘটনাটি খুলে বলে। কালী এটাও জানায় যে কালী তওবা করেছে, সে এই টাইপের কাজ আর কখনো করবে না, সে ভালো হয়ে গেছে, আর আমাকেও সে আর কোনো সাহায্য করতে পারবে না, আর ওই লকেটটি সে এখন নিয়ে যাবে। তখন আমি পিশাচ কালীকে অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু কালী কিছুতেই শোনে না। কালী বলে আমি কোনোভাবেই আর এই পাপ কাজের ভিতরে থাকবো না, আমার অনেক বয়স হয়েছে, অনেক পাপ কাজ করেছি, শেষ জীবনটা আমি স্রষ্টার উপাসনা করে কাটিয়ে দিতে চাই, আমি আর এইসব ঝামেলায় থাকতে চাই না, আর শত্রু বাড়াতে চাই না। তো এরপর কালী চলে যায়। আমি এসব শুনে অস্থির হয়ে পড়ি। তখন কালিদাসের মূলত কালীর ওই কথাগুলো মনে পড়ে আমার, যে আমি কি করব। কালী চলে গেল, ও যদি আমাকে সাহায্য না করে এখন আমি কি করব? ওর উপর ভরসা করে তো আমি এত দূরে গিয়েছি। আমি কিন্তু কালীর লকেটটি দেইনি। তারপর আমি মাটি খুঁড়ে দেখি ওই লকেটটি আছে কিনা। অবাক করা বিষয় হলো, মাটি খুঁড়ে দেখি লকেটটি নেই, সেটি গায়েব হয়ে গেছে। মাটি না খুঁড়ে কিভাবে লকেটটি হারিয়ে গেল সেটা আমি বুঝতে পারি নাই। তবে এতটুকু বুঝতে পারি, আমার সামনে মহা বিপদ। কালী তো তওবা করে জিনদের কাছে মাপ চেয়ে, জিনদের ওই সমস্ত পরিবারদের কাছে মাপ চেয়ে ও তো নিষ্কৃতি পেয়ে গেল, ও ভালো হয়ে গেছে। কিন্তু আমার এখন কি হবে? আমি কার কাছে মাপ চাইবো এখন? আমি তো এখন বিশাল বিপদে পড়ে গেছি। মূলত তখন থেকেই আমি আমার পরিণতি সম্পর্কে বুঝতে পারি। তো এই বিষয়টা পুরোটা এই কালিদাস তার পরিবারকে বলে। কালিদাস তার জীবনে অর্জন করা সকল তন্ত্রমন্ত্র প্রয়োগ করে সে ঘরের চারপাশে গণ্ডি কাটে, যাতে করে কোনো জিন প্রবেশ করতে না পারে। কারণ সে বুঝতে পারে জিনেরা যদি তাকে পায় তাকে তো ছিঁড়ে ফেলবে। বহু জিনেরা তার উপর ক্ষিপ্ত। এতদিন কাজ করতো মানুষ এবং জিনকে বশ করে তার ক্ষমতা বৃদ্ধি করার জন্য, তো এখন নিজেকে বাঁচাতে সে মরিয়া হয়ে উঠেছে। মানুষ বা জিন যে যত বড় ক্ষমতা অর্জন করুক না কেন, পাপের শাস্তি তো সবাইকে একদিন ভোগ করতেই হবে। এটা তো উপরওয়ালার শাস্তি, তাই না? সকল ক্ষমতার উৎস শুধু একজনেরই। যারা জাদুর আশ্রয় নিয়ে নিজেকে ক্ষমতাবান মনে করে, তাদের শাস্তি কিন্তু এই পৃথিবীর বুকেই হয়, এবং সেটার ভয়াবহতা সহ্য করার ক্ষমতা মানুষ বা জিনের নেই। কারণ মানুষের মধ্যে যেমন জাদুবিদ্যা প্রয়োগ করার লোক রয়েছে, জাদুবিদ্যা চর্চা করার লোক রয়েছে, জিনদের মধ্যে এরকম রয়েছে। তো কালিদাস তার শরীরে ব্যথা অনুভব করে এবং শরীর দুর্বল হতে থাকে।
কালিদাস সেই ভয়ানক পিশাচ কালীকে অনেকবার ডাকে, কিন্তু সে কিছুতেই আসে না, কারণ সে আর আসবে না। মূলত ওই যে লকেটটার সাথে তার যে একটা বন্ধনী ছিল, সে যেহেতু তওবা করছে, ইস্তেগফার করেছে, এই কারণে ভালো জিনেরা ওই বন্ধনী থেকে তাকে মুক্ত হতে সাহায্য করেছে এবং সে ভালো হয়েও গেছে। যে কালী এই কালিদাসকে আজকের এই ভয়ানক তান্ত্রিক বানিয়ে দিয়েছে, সে তাকে ছেড়ে চলে গেছে, সে ভালো হয়ে গেছে। কিন্তু কালিদাস ভালো হবে কিভাবে? নিজের তন্ত্রমন্ত্রের জোরে জিনেরা এই কালিদাসের কাছে প্রবেশ করতে না পারলেও দূর থেকে কিন্তু শাস্তি দেওয়ার চেষ্টা কিন্তু তারা ঠিকই করছে। জিনেরা কালিদাসকে বিভিন্ন রকমের ভয় দেখাতে থাকে। এভাবে কাটে কয়েকদিন। ভয়ে ভয়ে কালিদাসের মনে আসলে মৃত্যুর ভয় খুব ভালোই ধরে গিয়েছিল। সে বুঝতে পারে যে এইভাবে বেশি দিন নিজেকে সে আর রক্ষা করতে পারবে না। এই জন্যই মূলত সে চিন্তা করে যে আমি বাড়িতে ফেরত যাই, জীবনের শেষ কটা দিন পরিবারের সাথে থাকি। এই কারণেই কালিদাস সবকিছু ছেড়ে দিয়ে জীবনের এই শেষ সময়ে সে বাড়িতে চলে এসেছে এবং চিন্তা করছে পরিবারের সদস্যরা তাকে এই খারাপ সময় তাকে ফেলে দেবে না, এই বিশ্বাস নিয়েই মূলত সে বাড়িতে এসেছিল। এখন সে কি করবে বুঝতে পারছে না। তার মা ভাইয়েরা সব কথা শুনে খুব ভয় পায়। কালিদাসকে বলে, কিভাবে পারলি এত নিচু কাজ করতে, আর তোকে আমরা এখন কিভাবে বাঁচাবো? আমরা তো কোনো ভালো মানুষ বলতে আমরা তো ওই ধরনের কোনো সাধক নই যে তোকে এই বিপদ থেকে আমরা বাঁচাবো। আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে পারি, এছাড়া তো আমাদের কিছু করার নাই। তখন কালিদাস তার মা এবং ভাইদের কাছে বাঁচার আকুতি জানায়। এখন তারা কি করবে তারা তো বুঝতে পারে না। তখন তারা বলে, দেখি চেষ্টা করে কিছু করা যায় কিনা। কালিদাসের পরিবার কালিদাসকে অনেক তান্ত্রিক সাধু কবিরাজ দেখায়। সবাই তাকে দেখে বলে, কালিদাস তো আমাদের তন্ত্রমন্ত্র যতটুকু জানাচ্ছে তার থেকে অনেক ঊর্ধ্ব অবস্থান করছে, আর ও যে কাজ করেছে ওটার ধারে কাছে আমরা যেতে পারি নাই কখনো। সুতরাং আমরা তো কালিদাসের কাছেও যেতে পারি না, তার যে জ্ঞান গরিমা আছে, সুতরাং আমরা তো ওর থেকেও অনেক ছোট এই বিষয়ে, আমাদের দ্বারা তো এটা সম্ভব না, আমরা এর চিকিৎসা করতে পারবো না। সে জীবনে যা করেছে তার শাস্তি তাকে পেতেই হবে, আর এর চিকিৎসা যেই করতে যাবে তারই মৃত্যু ঝুঁকি আছে। যদি এর থেকেও বড় কোনো সাধক, কোনো ভালো মানুষ এটা সমাধান করতে পারেন তাহলে হইলেও হইতে পারে। সবচেয়ে ভালো হয় ও যতদিন বেঁচে থাকে তোমরা তাকে দেখে শুনে রাখো, আর ও যা খেতে চায় সেগুলো খেতে দাও। সবাই এটাই বলে যে ওর হাতে আর বেশি সময় নেই। তান্ত্রিক কবিরাজের কাছ থেকে সব কথা শুনে কালিদাসের পরিবার হতাশ না হলেও কালিদাস অনেক হতাশ হয়। সে বুঝতে পারে কঠিন পরিণতি অপেক্ষা করছে তার জন্য। কালিদাসকে তার বাড়িতে রেখে তার মা আর ভাইরা দেখাশোনা করে, আর তার অপকর্মের জন্য স্রষ্টার কাছে ক্ষমা চাইতে থাকে। কালিদাসকেও স্রষ্টার কাছে ক্ষমা চাইতে বলে। এভাবে চলতে থাকে দিন। কালিদাস দিন দিন অসুস্থ হয়ে থাকে, শরীরও শুকিয়ে যেতে থাকে। এলাকাবাসী তার ফিরে আসা নিয়ে নানান কথা বলা করতে থাকে, কারণ এলাকাবাসী কালিদাসের পাপের সম্পর্কে কিছুটা অবগত ছিল। কালিদাসের আস্তে আস্তে সব ধরনের খাবারে অনীহা চলে আসে। এভাবে করতে করতে এমন একটা সময় চলে আসে সে কোনো খাবার গিলতে পারতো না, দিনে কয়েকবার বমি করত। কালিদাস যখন রাত্রে ঘুমাতো তখন ঘুমের ভেতর চিৎকার করে উঠত, আর ভয়ে সে ঘরের বিভিন্ন কোণায় তাকিয়ে থাকতো। একদিন তাকে ওয়াশরুমে ধরে ধরে নিয়ে যাওয়ার মতো সিচুয়েশন তৈরি হয়ে যায়, মানে এতটা অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এসব কিছু তার পরিবারের সদস্যরা করতো, কি করতে তো হবেই, তাই না? সে তো তার ভুল বুঝতে পেরেছে। তার মার বয়স হয়ে গেছিল অনেক, তারপরেও অসুস্থ হওয়ার পরেও, বয়সের ভারে নুইয়ে পড়ার পরেও তার ছেলেকে যতটুকু পারছিল সর্বোচ্চ চেষ্টা করে তার ছেলের সেবা শুশ্রূষা করার চেষ্টা করছিলেন উনি। বয়সের ভারে তার মাও অসুস্থ, চোখের সামনে ছেলের এই নির্মম পরিণতি দেখে কোনো মা কি হাত গুটিয়ে বসে থাকতে পারে? তো তার মা সারাদিন তার কাছেই থাকতো। কালিদাস সারাদিন ব্যথায় যন্ত্রণায় ছটফট করে এমন কান্নাকাটি করত, সেটা শুনে আশেপাশের বাড়ির মানুষজনও কান্না করে দিত। এই যে জিতেন্দ্র, এর বাবা হরিদাস খুব কাছ থেকে কিন্তু তার ভাইয়ের এই করুণ পরিণতি দেখেছে। এছাড়া জিতেন্দ্রর মা, তার ভাই সহ সবাই তার কাছ থেকে, মানে সবার কাছ থেকে কালিদাসের করুণ পরিণতি কথাও শুনেছে, অনেকে দেখেছেও। কালিদাসের সে কি গগন বিদারী চিৎকার, সে কি ভয়ানক আর্তনাদ, সে কি কষ্ট, সে কি কান্না, সেটা আসলে দেখার মতো অবস্থা না। কালিদাস অসুস্থ হয়ে শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত, পুজ এগুলো সৃষ্টি হয়, সেখান থেকে শরীরে পচন ধরে। সবকিছু মিলিয়ে কালিদাস যেন নরকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এভাবে করতে করতে একদিন হঠাৎ
কালিদাস মৃত্যুবরণ করে। মৃত্যুর আগে সে এমন ভয়ানক সুরে কান্নাকাটি করছিল, মনে হচ্ছে তাকে যেন পিষে ফেলা হচ্ছে এবং সে সেই কষ্টে ভয়ানক কণ্ঠে আর্তনাদ করছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো মৃত্যুর পর তার মুখটা নাকি শূকরের মতো হয়ে গিয়েছিল। তাই তার পরিবার অনেকটা লোকচক্ষুর অন্তরালেই কালিদাসকে কবর দেয়, কিন্তু কালিদাসকে শ্মশানে গিয়ে পোড়ায়নি, কারণ শ্মশানে যদি পোড়ায় তাহলে বিষয়টা জানাজানি হবে। তারপরও গ্রামের মানুষের কথায় মৃতেই বাতাসে ছড়িয়ে পড়ে। এভাবেই সমাপ্তি ঘটে এক অভিশপ্ত জীবনের। অদৃশ্য ক্ষমতা অর্জন করতে গিয়ে নিজের এই করুণ পরিণতি ভোগ করতে হবে, এসব জানলে মনে হয় কোনো মানুষ এই ব্ল্যাক ম্যাজিক থেকে বহু বহু মাইল দূরে থাকতো। এটা যে কত বড় পাপ সেটা কোনো মানুষ যদি বুঝতো, এর পরিণতি সম্পর্কে মানুষ অবগত হতো, তাহলে কোনো মানুষ এই কাজগুলো করার সাহস পেত না। শয়তানের ধোকায় পড়ে যারা এই কাজে লিপ্ত হয়েছে, এই পৃথিবীতেই তাদের ধ্বংস অনিবার্য। এটাই ছিল ঘটনা। জিতেন্দ্রের এখন বয়স হয়েছে, তার বাবার কাছ থেকে এই ঘটনা সে শুনেছে, তার মাও এই ঘটনার অনেকটা দেখেছে। জিতেন্দ্রের পরিবার কালিদাসের জন্য আজও অনুতপ্ত। এই ঘটনা থেকে কিন্তু প্রিয় লিসেনার্স আমাদের অনেক কিছু শেখার আছে। কারণ হলো ব্ল্যাক ম্যাজিশিয়ানদের শেষ পরিণতি কিন্তু এমনই হয়। আরও অনেক কিছুই হয়, অনেক পরিণতি হয় যেগুলো লোকচক্ষুর অন্তরালেই থেকে যায়। সেগুলো হয়তো এমন ভয়ানক পরিণতি, সেগুলো এখন আমাদের সামনে ফুটে ওঠেনি। প্রিয় লিসেনার্স, আমরা মনে করি ব্ল্যাক ম্যাজিশিয়ান হওয়ার প্রচেষ্টা করলেই এই পরিণতি হয়, বা ব্ল্যাক ম্যাজিশিয়ান হলে। কিন্তু আমরা কি জানি যে আমরা নিজেদের অজ্ঞানতার কারণেই আমরা নিজেরাও কিন্তু ব্ল্যাক ম্যাজিশিয়ান হয়ে যাচ্ছি? সেটা হলো আমরা যখন আল্লাহর উপর ভরসা না করে বিভিন্ন হুজুরের কাছে যাই, তান্ত্রিকের কাছে যাই, গিয়ে আমরা সমস্যার সমাধানের জন্য বিভিন্ন তদবির করতে বলি। কিন্তু আমরা এটা ভুলে যাই যে উনি যে তদবিরটা করছেন, এই তদবিরটা কি জাদুবিদ্যা দিয়ে করছেন কিনা। আমরা হুজুর হলেই মনে করি যে উনি মনে হয় আল্লাহর কালাম দিয়ে করছেন, এবং আল্লাহর কালামের বড় বড় বুলি তাদের মুখ থেকে শোনাও যায়, কিন্তু আসলে ভিতরে ভিতরে কি করছেন এটা কিন্তু জানি না। মনে রাখবেন, যিনি তদবির করবেন উনি যদি কোনো অস্পষ্ট শব্দ উচ্চারণ করে কোনো তদবির করেন, বা এমন কিছু লেখা লেখেন যেগুলো এমন ধরনের কিছু নকশা যেগুলো আসলে শরিয়া সম্মত নয়, বা এমন কোনো শব্দ উচ্চারণ করেন যেগুলো আরবি না, কোনো দুর্বোধ্য শব্দ, যে শব্দগুলো ভিন্ন রকমের, তাহলে বুঝতে হবে এটা রুকিয়া না, মূলত এটা জাদুর একটা অংশ। সেটা যেই করুক, হুজুর করুক, কোনো পুরোহিত করুক, বা কোনো ফাদার করুক, সেটা যেই করুক না কেন, এই বিষয়ে কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। নিজেদের ভুলে আমরাও কিন্তু পরোক্ষভাবে ব্ল্যাক ম্যাজিকের গোনাহ আমাদের আমলনামায় লিখছি। এই জন্য খুব সতর্ক প্রিয় লিসেনার্স। সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ চাইলে ব্ল্যাক ম্যাজিক আমার উপর কাজ করবে, আল্লাহ না চাইলে কাজ করবে না, কিন্তু সতর্ক থাকতে হবে। আর ব্ল্যাক ম্যাজিকের দ্বারা যদি আমরা আক্রান্ত হই, শরিয়া সম্মতভাবে রুকিয়া করতে হবে। এই জন্য আপনারা ভালো কোনো হুজুরের কাছে গিয়ে রুকিয়া করাবেন। প্রিয় লিসেনার্স, আমি বারবার বলি, আমাদের কাছে কেউ কোনো হুজুরের সন্ধান চাইবেন না, এটা বারবার আমরা বিনীতভাবে অনুরোধ করছি। তারপর অনেকে আমাদের কাছে চান, কিন্তু আমরা বারবার আমাদের অপারগতা প্রকাশ করি। এজন্য কেউ মনে কষ্ট পেয়ে থাকতে পারেন, তার জন্য আমরা দুঃখিত, কিন্তু আমরা এই বিষয়ে কোনো সহযোগিতা করতে পারবো না। প্রিয় লিসেনার্স, আশা করছি আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর আমাদের লাইক বাটনে অবশ্যই প্রেস করে দিবেন প্লিজ। প্রিয় লিসেনার্স, আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে। মূলত এটা আমি শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করি, লার্নিং উইথ আফনান নামে। এই চ্যানেলের লিঙ্কটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখানে গিয়ে আপনারা ওই চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। শিক্ষামূলক বিভিন্ন কন্টেন্টগুলো সেখান থেকে আপনারা শুনতে পারবেন। আশা করি সেটাও ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, আমাদের এই এপিসোডটি কেমন লাগলো? আপনারা আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। এছাড়া আমাদের পেজে গিয়ে কমেন্টও করতে পারেন। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্কটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা হচ্ছে AFNANTHEHORRWORLD afnanthehorworld@gmail.com। স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে রেখেছি, সেখানে গিয়ে চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আগামীকাল হরর নাইটের নতুন আরও একটি এপিসোড নিয়ে ইনশাল্লাহ হাজির হচ্ছি রাত 10টা 59 মিনিটে। শুনতে ভুলবেন না।
শুধু আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন অসংখ্য ধন্যবাদ। তাদের কাছ থেকে আরও ঘটনা নিয়ে ইনশাল্লাহ আমরা হাজির হওয়ার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের ফ্রাইডে স্পেশাল এপিসোডের দ্বিতীয় এবং শেষ